নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের আজকের পর্বের ক্লাসে আমি মোহাম্মদ বিল্লাল হোসেন প্রভাষক গণিত সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান সহ সমমান স্তরের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ নন মেজর সাবজেক্ট হলো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। তোমাদের এই নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বিষয়টি অত্যন্ত যত্ন সহকারে, গুরুত্ব সহকারে ইনশাল্লাহ আমি আমাদের এই এমটি বিল্লাল ইউটিউব চ্যানেল থেকে ম্যাথ লাভার ফেসবুক গ্রুপের সৌজন্যে পরিচালনা করব। এই মুহূর্তে তোমরা যারা আমার এই ভিডিওটি দেখতেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ তোমরা সম্পূর্ণ বিষয়টি এমটি বিল্লাল ইউটিউব চ্যানেলে ক্লাস পাবে। আজকে তোমাদের নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বিষয়ের প্রথম লেকচার, একেবারে প্রথম লেকচার, অর্থাৎ আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা অবগত আছো তোমাদের প্রথম অধ্যায় হলো রিয়েল নাম্বার সিস্টেম, চ্যাপ্টার 1 রিয়েল নাম্বার সিস্টেম, বাস্তব সংখ্যা গোষ্ঠী। তো প্রথমেই আমি তোমাদেরকে বলবো যে এই চ্যাপ্টারটি সহ তোমাদের সম্পূর্ণ বিষয়টা একেবারে হাতে কলমে ধরে ধরে বেসিক বিষয়বস্তু তোমাদেরকে আমি ইনশাল্লাহ 100% ক্লিয়ার করে দেব। তারপরে যে রিলেটেড থিওরাম এবং পরীক্ষামুখী গাণিতিক প্রবলেমগুলা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সলিউশন করে দেওয়া হবে। তবে রিয়েল নাম্বার সিস্টেম চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা গোষ্ঠী, এই সম্পূর্ণ অধ্যায়টি তোমাদেরকে একটা লেকচারে, তোমাদের সুবিধার্থে একটা লেকচারে একটা ভিডিওতে তোমাদের হাতে আমি উপহার হিসেবে তোমাদেরকে দিতেছি। তো আসো আমরা মূল আলোচনা শুরু করি। নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1 রিয়েল নাম্বার সিস্টেম, বাস্তব সংখ্যা গোষ্ঠী। রিয়েল নাম্বার সিস্টেম আমার প্রিয় চ্যাপ্টার, আশা করি তোমাদেরও প্রিয় চ্যাপ্টার হবে ইনশাআল্লাহ। তো দেখো এখানে একটা চক তোমরা দেখতেছো, এই চক সম্বন্ধে তোমাদের নবম দশম শ্রেণীর বইও আছে যে বাস্তব সংখ্যা কয়টা অংশে বিভক্ত। প্রথমত বাস্তব সংখ্যা হলো মূলদ আর অমূলদ, মূলদ আর অমূলদ এই দুইটা অংশে বিভক্ত, এগুলা তোমরা জানো। মূলদ অংশটা আবার দুইটা পার্ট, ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা দেখতেছ, ভগ্নাংশ সংখ্যা আর পূর্ণ সংখ্যা। অমূলদ কিন্তু এখানেই শেষ, অমূলদের এখানে আর কোনো প্রকারভেদ নাই। তাহলে ভগ্নাংশ সংখ্যা আর পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ভিতরে দেখো আবার তিনটা পার্ট, ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটাকে স্বাভাবিক সংখ্যাও বলে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য। এই যে জিনিসগুলো টুকিটাকি জিনিস, এগুলা তোমরা জানো। এখানে জাস্ট একটু ধারণা দেওয়া হলো। আমাদের মূল আলোচনা হলো আরো নিচে, এই যে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, ঠিক আছে। রিয়েল নাম্বারের ডেফিনেশনটা কি দিছে দেখো, ওই ছোটবেলা যে ডেফিনেশন শিখছো, ঋণাত্মক সংখ্যা, শূন্য এবং ধনাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এক কথায় শেষ, ঋণাত্মক সংখ্যা, শূন্য এবং ধনাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যার ভিতরে শূন্য থাকতে পারবে, ঋণাত্মক থাকতে পারবে, ধনাত্মক থাকতে পারবে, যা ইচ্ছা তা থাকতে পারবে, এতে কোনো সমস্যা নাই। অন্যভাবে যে সংখ্যার বর্গ অঋণাত্মক তাই বাস্তব সংখ্যা। যে সংখ্যার বর্গ অঋণাত্মক মানে যে সংখ্যাকে বর্গ করলে মাইনাস আসে না, ওই সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। সকল বাস্তব সংখ্যার সেটকে আর দ্বারা প্রকাশ করা হয়। এগুলো হলো ছোটবেলার কথা। এখন মূলত আমরা পরীক্ষার জন্য যেটা শিখব, বাস্তব সংখ্যার স্বীকার্য, খুবই ইম্পর্ট্যান্ট এই তোমার এই টপিক্সে, এবং আমাদের উপরে ক্লাস এগুলো খুব কাজে লাগবে। এই জন্য আমি এখান থেকে কিছুই বাদ দিব না। এই স্বীকার্যগুলা আমি স্টেপ বাই স্টেপ সবগুলা তোমাদেরকে ভেঙে চুরে পড়াবো। অবশ্যই তোমরাও এখান থেকে কিছুই বাদ দিবে না। আজকে আমরা মূলত বাস্তব সংখ্যার স্বীকার্য নিয়ে আলোচনা করব। তো অ্যাক্সিওমস
ফর রিয়েল নাম্বারস। আজকের টপিক্সটা বা আজকের লেকচারটাই হলো এই বিষয়টা নিয়ে, বাস্তব সংখ্যার স্বীকার্য। তোমাদেরকে এগুলা মনে প্রাণে ধারণ করতে হবে, লালন করতে হবে, যেহেতু তোমরা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, ঠিক আছে? তো প্রথমেই বাস্তব সংখ্যার স্বীকার্য হলো এখানে 4টা: সম্প্রসারণ স্বীকার্য, এক্সটেন্ড অ্যাক্সিওম, ফিল্ড স্বীকার্য, ফিল্ড অ্যাক্সিওম, ক্রম স্বীকার্য, অর্ডার অ্যাক্সিওম, সম্পূর্ণতা স্বীকার্য, কমপ্লিটনেস অ্যাক্সিওম। এই কমপ্লিটনেস অ্যাক্সিওম কিন্তু রিয়েল অ্যানালাইসিসে খুব বিশেষভাবে আলোচনা আছে। তাহলে বাস্তব সংখ্যার স্বীকার্য হলো কয় ধরনের আছে? এখানে লেখছে বাস্তব সংখ্যার স্বীকার্য হলো 4 ধরনের। 1 নম্বরে বলছে এক্সটেন্ড অ্যাক্সিওম, সম্প্রসারণ স্বীকার্য। এটা বেশি আমাদের দরকার নাই, আমাদের বেশি দরকার হবে ফিল্ড স্বীকার্য, অর্ডার স্বীকার্য, কমপ্লিটনেস স্বীকার্য, সম্পূর্ণতা স্বীকার্য। তাহলে ফিল্ড স্বীকার্য এটা পরীক্ষা আসে, অর্ডার ক্রম স্বীকার্য, সম্পূর্ণতা স্বীকার্য। ইংলিশটা পড়তে বেশি সহজ, ফিল্ড অ্যাক্সিওম, অর্ডার অ্যাক্সিওম, কমপ্লিটনেস অ্যাক্সিওম। এই 3টা স্বীকার্য আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথমে এখানে যে কথাটা বলছে সম্প্রসারণ স্বীকার্যটা কি বলছে? সম্প্রসারণ স্বীকার্যটা বলছে বাস্তব সংখ্যা সেট আর এর অন্ততপক্ষে 2টি ভিন্ন সদস্য থাকিবে, এই কথাই শেষ। এটা নিয়ে বিস্তারিত আলোচনা নেই। আমাদের জন্য এই প্রধান আলোচনা আজকের সভাপতি আজকের চ্যাপ্টারের এই বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য। খুবই মনোযোগের সহিত একেবারে ভক্তি সহকারে ইবাদতের মতো এটাকে আয়ত্ত করতে হবে, শিখতে হবে। কিভাবে শিখবা, কিভাবে মনে রাখবা সেটা তোমার ব্যাপার, তোমার মনে রাখতেই হবে, রাখতেই হবে, রাখতেই হবে, ঠিক আছে? বাস্তব সংখ্যা সেট আর এর নিম্নলিখিত যোগ স্বীকার্য ও গুণন স্বীকার্যগুলো একত্রে ফিল্ড স্বীকার্য বলে। বাস্তব সংখ্যা সেট আর এর নিম্নে উল্লেখিত যোগ স্বীকার্য ও গুণন স্বীকার্যগুলোকে একত্রে ফিল্ড স্বীকার্য বলে। তো যোগ স্বীকার্যগুলো কি দেখো, ক্লোজার ল। যারা ইংলিশে আনসার করবে তাদের জন্য কিন্তু বেশি সহজ। এগুলো কিন্তু আমরা ওই যে লিনিয়ার অ্যালজেব্রাতেও আলোচনা হয়েছিল, হ্যাঁ, মানে এগুলো অনেক জায়গায় আলোচনা পাবে, কিন্তু এই জায়গায় হলো জিনিসটা ঠিকঠাকভাবে অ্যাকুরেটভাবে আছে, গাছানো আছে আর কি। যোগ স্বীকার্য ক্লোজার ল, ফর অল এ কমা বি বিলংস টু আর। যদি এ এবং বি দুইটা বাস্তব সংখ্যা হয়, এ আর বি কি দুনিয়ার সমস্ত বাস্তব সংখ্যার প্রতিনিধি, মানে যে কোনো দুইটা বাস্তব সংখ্যা, যে কোনো দুইটা, তাহলে তাদের যোগফলটাও বাস্তব সংখ্যা হবে। এটাকে বলা ক্লোজার ল, আবদ্ধতা বিধি, মানে এই আর এর ভিতরেই থাকবে। সংযোজন বিধি বা অ্যাসোসিয়েটিভ ল, ফর অল এ কমা বি কমা সি বিলংস টু আর। যদি বাস্তব সংখ্যার যে কোনো বাস্তব সংখ্যার 3টে উপাদান এ বি সি হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ প্রথম দুইটাকে যোগ করে তার সাথে তৃতীয়টা যোগ করলে যে ফলাফল আসবে, দ্বিতীয় আর তৃতীয়টা যোগ করে প্রথমটার সাথে যোগ করলে সেই ফলাফল আসবে। এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল বা সংযোজন বিধি। তোমাদের মনে রাখতে হবে খাতায় করে করে, যেহেতু এখানে ম্যাথমেটিক্যাল বিষয় না, এই জন্য আমি বই থেকে বুঝাচ্ছি। তাহলে সংযোজন বিধি হলো ফর অল এ কমা বি কমা সি বিলংস টু আর, দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, সংযোজন বিধি। 3 নাম্বার এককের অস্তিত্ববিধি, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি ল, যে কথাটা আমি ওই লিনিয়ারে বলছিলাম, অবশ্য সবাই তো সব গ্রুপে নাই। এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি ল, আইডেন্টিটি নিয়ে আমি বলছিলাম যে যোগের আইডেন্টিটি হলো, ধরো কোনো সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা যোগ করলে, ধরো 5, এখানে লিখি 5 প্লাস 0 ইকুয়াল টু 5। ধরো 5কে 0 দ্বারা যোগ করলে 5ই থাকতেছে, মানের কোনো পরিবর্তন হয় না। এরকম কোন সংখ্যাকে যে সংখ্যা দ্বারা যোগ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না, ওই যে সংখ্যা, মানে এখানে তো আমি 0 দ্বারা যোগ করছি, সেটাই হলো সেই যোগ, সেই চিহ্নের বা সেই যোগরীতি প্রথা, যেখানে যোগের যোগ। এটা হলো কোন সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা যোগ করিলে মানের পরিবর্তন হয় না, ওই সংখ্যাকে যোগের আইডেন্টিটি বলে। অর্থাৎ সোজা কথা, 0 হলো যোগের আইডেন্টিটি। তাহলে দেয়ার এক্সিস্ট 0 বিলংস টু আর, মানে 0 হলো এমন একটা সংখ্যা যেটা বাস্তব সংখ্যার মধ্যে বিদ্যমান, যেন a প্লাস 0, এ হলো তোমার যে কোনো বাস্তব সংখ্যা, a প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস a ইকুয়াল টু a ফর অল a বিলংস টু আর। এটাকে বলা হয়
এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি ল, মানে এককের অস্তিত্ব বিদ্যমান, মানে আইডেন্টিটি বিদ্যমান থাকবে বাস্তব সংখ্যার মধ্যে। এরপরে আসো এক্সিস্টেন্স অফ ইনভার্স ল, অর্থাৎ বিপরীত অস্তিত্ব বিদ্যমান, যে কথাটা আমি বলছিলাম। আচ্ছা, বিপরীত অস্তিত্ব বলতে বোঝায় হলো কোনো সংখ্যার সাথে তার আইডেন্টিটি, কোনো সংখ্যার সাথে ধরো 5, তার সাথে আমি যদি -5 যোগ করি আসতেছে 0, অর্থাৎ যোগের আইডেন্টিটি পাওয়া যাইতেছে। কোনো সংখ্যার সাথে যেই সংখ্যা যোগ করিলে যোগের আইডেন্টিটি পাওয়া যায় ওই সংখ্যাকে মূল সংখ্যার তোমার ইনভার্স বলা হয়। ধরো আমি যদি লিখি 3 সাথে, অথবা যদি আমি বলি -3, তার সাথে কত যোগ করলে শূন্য হবে? +3, তার মানে -3 এই ধনাত্মক বিপরীত, ধনাত্মক, এখানে আবার কথা আছে, এখানে হলো যোগের হিসাব, তো ধনাত্মক বিপরীত হলো +3। ঠিক একটা সংখ্যা ধরো বাস্তব সংখ্যা জগতে একটা সংখ্যা আছে a belongs to r, যেটা হলো বাস্তব সংখ্যা, there exist -a belongs to r, মানে a বাস্তব সংখ্যার ভিতরে আছে এমন ভাবে যে এটাও বাস্তব সংখ্যার ভিতরে আছে, যেন -a + a ইকুয়াল টু +a + -a, অর্থাৎ এটা আগে থাকুক আর পরে থাকুক, ওই এর সাথে যোগ করার ফলে যদি 0 আসে তখন এই এটা হলো a এর ইনভার্স। তাহলে বিপরীত অস্তিত্ব বিদ্যমান থাকা সূত্র হলো এটা। এরপর আসো কমিউটেটিভ ল, বিনিময় বিধি। বিনিময় বিধি হলো পরল a, b belongs to r হবে যেন a + b = b + a, অর্থাৎ দুইটা সংখ্যাকে যোগ করলে, বিনিময় বিধি হলো দুইটা সংখ্যাকে যোগ করলে এই ধরো 3 + 5 যা আসবে 5 + 3 তাই আসবে, অর্থাৎ যোগটা আগে পরে, কোন একটা আগে একটা পরে হলে কোনো সমস্যা নেই, এরকম যদি শর্ত মানে তাহলে ওইটা হলো বিনিময় বিধি। অর্থাৎ এই বাস্তব সংখ্যার যোগ স্বীকার্য অবশ্যই যদি সংখ্যাগুলো বাস্তব হয় তাহলে এই 5টা যোগের স্বীকার্য সে মানবে। ক্লোজার ল, অ্যাসোসিয়েটিভ ল, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, এক্সিস্টেন্স অফ ইনভার্স ল, কমিউটেটিভ ল, আবদ্ধতার বিধি, সংযোজন বিধি, এককের অস্তিত্ব বিধি, বিপরীত অস্তিত্ব বিধি, বিনিময় বিধি। ঠিক আছে, এখানে যারা বাংলায় পড়বে তারা অনার্স 3rd ইয়ারে গেলে আবার ইংলিশে ঠিকই শিখতে হবে, তাদের তোমাদের নিজের ব্যাপার। আমি আবার ইংলিশে পড়তে বললে তোমাদের মধ্যে অনেকে রাগ করে, বুঝতে পেরেছো? তাই সেজন্য আমি বলবো তোমরা যে ভাষা শিখো তোমাদের ইচ্ছা। ঠিক যোগের যেমন এখানে 5টা স্বীকার্য আছে, সিমিলারলি গুণেরও 5টা স্বীকার্য আছে, একেবারে সেম নামে, জাস্ট যোগ চিহ্নের জায়গায় এখানে গুণ চিহ্ন। কত মজা দেখছো, জাস্ট যোগ চিহ্নের জায়গায় গুণ চিহ্ন, কি মজা। আবদ্ধতা বিধি, ক্লোজার ল, পরল a, b belongs to r, দ্যাট ইজ ab belongs to r, অর্থাৎ দুইটা বাস্তব সংখ্যা a b যদি বাস্তব সংখ্যা হয় তাদের গুণফলটা বাস্তব সংখ্যা হবে। সংযোজন বিধি ওই এখানে এটার মতো, এখানে যোগ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন আছে, প্রথম দুইটা গুণ করে তৃতীয়টা সাথে গুণ করলে যে রেজাল্ট হবে, দ্বিতীয় আর তৃতীয়টা গুণ করে প্রথমটার সাথে গুণ করলে একই রেজাল্ট হবে, এটা হলো সংযোজন বিধি। তারপর এককের অস্তিত্ব বিদ্যমান, এখানে অস্তিত্ব ছিল, মানে এককের অস্তিত্ব যোগের বেলা ছিল 0 আর গুণের বেলা হবে তোমার 1। কারণ কি জানো নি? ধরো এখানে বলছিলাম কোন সংখ্যার সাথে যে সংখ্যা যোগ করলে মানের পরিবর্তন হয় না, এখানে বলিব কোন সংখ্যার সাথে ধরো যে সংখ্যা গুণ করিলে মানের পরিবর্তন হয় না, যেমন 1 গুণ করিলে মানের পরিবর্তন হয় না, এজন্য 1 কে বলা হবে এখানে গুণের আইডেন্টিটি। ঠিক আছে, 1 হলো গুণের আইডেন্টিটি, মনে রাখবা কোন সংখ্যার সাথে যেই সংখ্যা গুণ করিলে মানের পরিবর্তন হয় না, তার মানে 1 ছাড়া তুমি যাই গুণ করো মানের পরিবর্তন হয়ে যাবে, এজন্য 1 কে বলা হয় গুণের আইডেন্টিটি। এককের অস্তিত্ব, ইংলিশটা এখান থেকে দেখতে পারো, এজন্য এখানে আর ইংলিশটা লেখা নাই আর কি। এককের অস্তিত্ব বিদ্যমান, দেয়ার এক্সিস্ট, এই চিহ্নটা হলো দেয়ার এক্সিস্ট মানে বিদ্যমান, দেয়ার এক্সিস্ট 1 belongs to r, যেন 1 * a = a * 1 = a, পরল a belongs to r। বিপরীত অস্তিত্ব বিধি, ওই যে এখানে বিপরীত ছিল তোমার -r, এখন হবে ইনভার্স বা 1/a। বিপরীত অস্তিত্ব বিধি, a belongs to r যেন a শূন্য না হয়, দেয়ার এক্সিস্ট a ইনভার্স belongs to r, যেন a, আচ্ছা a আর a ইনভার্স যদি আমরা গুণ করি, দেখো a ইনভার্স মানে কি 1/a, a কাটা গেল 1, আবার a ইনভার্স মানে কি 1/a * a, এটা গুণ করলে কত হয় 1, তার মানে কি গুণের আইডেন্টিটি পাওয়া যাচ্ছে। এখানে যেরকম তোমার তার ধরো যে কোনো সংখ্যার সাথে যে সংখ্যা যোগ করার পরে যোগের আইডেন্টিটি পাওয়া গেছে ওই সংখ্যাটাকে আমরা বিপরীত সংখ্যা বলতেছি, ঠিক এখানে কোনো সংখ্যার সাথে যে সংখ্যা গুণ করিলে আমরা গুণের আইডেন্টিটি পাচ্ছি সেটাই হলো তার বিপরীত অস্তিত্ব বিধি। তো যাই হোক, এখানে তো তোমার এত কথা লিখতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, তুমি জাস্ট এখানে যেভাবে আছে হুবহু এইভাবে লিখে দিলে হবে, এটা হলো বিপরীত অস্তিত্ব বিধি। বিনিময় বিধি, ওইখানে যেরকম
এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, আর এখানে হবে এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ ফর অল এ কমা বি বিলংস টু আর সাচ দ্যাট এ ইন্টু বি সমান বি ইন্টু এ। এটা হলো বিনিময় বিধি। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করেছি বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্যের, তোমার ফিল্ড স্বীকার্যের মধ্যে যোগের স্বীকার্য এবং গুণের স্বীকার্য, মানে বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য আলোচনা করেছি, যেটা দুইটা অংশ, যোগ স্বীকার্য ও গুণন স্বীকার্য। পরীক্ষা বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য আলোচনা করো বলে তখন পুরোটা আলোচনা করতে হবে। আর যদি বলে বাস্তব সংখ্যার যোগ স্বীকার্য ফিল্ড স্বীকার্যের যোগ স্বীকার্য আলোচনা করো তাহলে যোগের অংশ, আর যদি বলে শুধু গুণন স্বীকার্য আলোচনা করো তাহলে গুণের অংশ। তবে বেশিরভাগই দুইটা একত্রে চাই। ফিল্ড স্বীকার্য বললে আমাদের দুইটাই আলোচনা করতে হবে। আমি আশা করি কথা তোমাদের বুঝাইতে পেরেছি। পরবর্তী টপিকসে আসো, বাস্তব সংখ্যার ক্রম বা বিন্যাস স্বীকার্য। বাস্তব সংখ্যার ক্রম বা বিন্যাস স্বীকার্য, অর্ডার অফ, এই টপিকসটা আমার অনেক মজা লাগে। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, যখন আমার প্রায় মনে হতো এই কথাটা, আমার স্যার যখন আমার পড়াইছিল, এই মজা করে পড়াইছিল। আমার এই মুহূর্তে আমার মনে পড়ে তোমার ঢাকা কলেজেরই একজন স্যার, গোবিন্দ্র স্যার এখন আছে কি নাই আমি জানি না, অনেক ভালো একজন স্যার ছিলেন। উনি রিয়েল নাম্বার অ্যানালাইসিস এবং অ্যাবস্ট্রাক্ট অ্যালজাবরা, দুইটা বিষয় সারা জীবন প্রাইভেট পড়াইতো, ঢাকা কলেজের টিচার। উনি আমার এই জিনিসগুলো পড়িয়েছিল। আমার এখন মানে ওনার কথাটা মনে পড়লো, খুব মজা করে পড়িয়েছিলেন। যাই হোক, আমার আরও অনেক ভালো ভালো স্যার আছেন। আমার আরেকজন স্যার ছিলেন, উনি সোনারগাঁ ইউনিভার্সিটির বর্তমানে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের বড় দায়িত্বে আছেন। একসময় হামদাদ ইউনিভার্সিটি ছিলেন, তারপরে বিআইএসটিতে ছিলেন। আমিও বিআইএসটিতে অবশ্যই জব করেছি মাঝখান দিয়ে। ওখানের মানে মস্ত বড় গণিতের টিচার সাইফুল ইসলাম স্যার, ওনার বাসা ঢাকার আজিমপুরে অবশ্য। ওনাদেরকে এই মুহূর্তে আমি স্মরণ করলাম। ওনাদের থেকে আমি এই জীবনে অনেক কিছু জেনেছি। বিশেষ করে সাইফুল স্যারের কাছে আমি অনার্স মাস্টার্স দীর্ঘদিন পড়েছি। জহির স্যার, উনি এখন সোনারগাঁ ইউনিভার্সিটির ডিপার্টমেন্টাল হেড গণিত বিভাগের। আর যে গোবিন্দ্র স্যারের কথা বলেছি, উনি ঢাকা কলেজেরই ম্যাথের টিচার ছিলেন অনেক বছর। স্যার এখন বেঁচে আছে কি নাই জানি না, বয়স্ক ছিল তখনই, মানে আমিও প্রাইভেট পড়েছি স্যারের কাছে। স্যার রিটায়ার্ডে যাওয়ারও অনেক বছর পরে, তো উনি এই বিষয়গুলো অনেক মজা করে পড়িয়েছিলেন। এই যে তোমার, ওনারা তো অনেক জ্ঞানের সাগর, আমরা তাদের তুলনায় 5%ও জ্ঞান অর্জন করতে পারি নাই, বুঝতে পেরেছ? যাই হোক, আমরা আলোচনায় ফিরে আসি। অফ টপিক্স নিয়ে আলোচনা করার জন্য আমি দুঃখিত। অর্ডার অ্যাক্সিওমস অফ রিয়েল নাম্বারস। অর্ডার অ্যাক্সিওমস অফ রিয়েল নাম্বার, ক্রম বিন্যাস স্বীকার্য। অর্ডার মানে অর্ডার। আরেকটা কথা, এখানে এই যে নাম্বারগুলো দিছে, এডিশনের কারণে এ দিছে, মাল্টিপ্লিকেশনের কারণে এম দিছে, আর তোমার এই অর্ডারের কারণে ও দিছে। এগুলো জাস্ট ওই দিছে আর কি, দিলে একটু সুন্দর আর কি। আচ্ছা, প্রথমেই আছে দেখো এই টপিক্সটা, এটাকে বলা হয় ল অফ ট্র্যাকনোট্রমি। এটা ওই রিয়েল অ্যানালাইসিসে গেলে ভালোভাবে পাবা। বিষয়টা হলো এরকম, ফর অল এ কমা বি বিলংস টু আর, মানে দুইটা সংখ্যা, একটা হলো এ আর একটা হলো কি বি। দুইটা সংখ্যার মধ্যে এই তিন টাইপের যে কোনো একটা সম্পর্ক থাকতে পারবে। অর্থাৎ এখন একটু কাগজ নিতে হয়। তো আসো, অর্ডার স্বীকার্য অর্ডার 1 বলতেছে ফর অল এ কমা বি বিলংস টু আর। যদি দুইটা সংখ্যা এমন হয় তাদের মধ্যে তিনটা সম্পর্ক থাকতে পারে। ধরো তোমার কথা বলি আর তোমার বন্ধুর কথা বলি। ধরো তুমি হইল মিস্টার এ আর তোমার বন্ধু হইল মিস্টার বি। তুমি আর তোমার বন্ধু মধ্যে হয় তুমি বড়, তোমার বন্ধু ছোট, বা তোমরা দুজনেই সমান, বা তুমি ছোট তোমার বন্ধু বড়। এর বাইরে তোমাদের মধ্যে কি কোনো সম্পর্ক থাকতে পারে? মানে সাইজের দিক দিয়ে আর কি, হয় তুমি বড় তোমার বন্ধু ছোট, বা তোমরা দুইজনের সমান, অথবা তুমি ছোট তোমার বন্ধু বড়। এর বাইরে কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক আছে, এটা হলো একটা, এটাকে বলা ক্রমস্বীকার্য। 2 নম্বর ক্রমস্বীকার্য হলো যদি এ কমা বি কমা সি বিলংস টু আর এবং এর থেকে বি এর থেকে এ বড় ও বি এর থেকে আবার সি এর থেকে বি বড়। দেখো বিষয়টা হলো কি,
বি এর থেকে এ বড়, আবার সি এর থেকে বি বড়, তাহলে সবার চেয়ে বড় কে? এ। বি এর থেকে এ বড়, সি এর থেকে বি বড়, এই দিক থেকে যদি বলি সি এর থেকে বি বড়, বি এর থেকে এ বড়, তাহলে এ সি এর থেকেও বড়। লজিক আর কি, তুমি তো বুঝতেছো, স্বাভাবিক হিসাব নিকাশ। 3 নম্বর অর্ডার স্বীকার্য, যদি এ কমা বি কমা সি বিলংস টু আর হয়, এ গ্রেটার বি হয়, তাহলে তুমি যদি উভয় পাশে সমান কোনো মান যোগ করো তাহলে এ বড়ই থাকবে, আর এখানে মানে এ তখন এই চিহ্নটা এরকমই থাকবে। তবে শর্ত আছে কিন্তু এখানে, তুমি এখানে সির মান উভয় পাশে একই হইতে হবে। সি তো অবশ্যই একই, মানে একই সংখ্যা মান যদি আমরা যোগ করি তাহলে এই বাম পাশ বড়টা বড়ই থাকবে। সমান সংখ্যা যোগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। 4 নম্বরে কিন্তু গুণ করলে আবার ঝামেলা আছে, যেমন যদি এ কমা বি কমা সি বিলংস টু আর এবং এ গ্রেটার দেন বি হয়, এ গ্রেটার দেন বি এবং অবশ্যই সি গ্রেটার দেন 0 হলে এ সি গ্রেটার দেন বি সি হবে। দেখো গুণের বেলায় কিন্তু ঝামেলা আছে। গুণের বেলায় যদি ধরো আমার একটা উদাহরণ দিই, ধরো 5 × 3 5 গ্রেটার দেন 3, এখন যদি আমি -2 গুণ করি কি হবে? -2 গুণ করলে -10 আর -3 দ্বিগুণে 6, তাহলে এই মাইনাসের সংখ্যা কিন্তু ছোটটা মানে বড়, এই জন্য মাইনাস দ্বারা আবার গুণ করা যাবে না। সি এর মান অবশ্যই গ্রেটার দেন 0, মানে 0 থেকে বড় কোনো সংখ্যা হইতে হবে, তাহলে এই সমান সংখ্যা গুণ করার কারণে গ্রেটার দেনই থাকবে। এটা হলো ক্রমস্বীকার্য, অর্ডার অফ অ্যাক্সিওম। খুবই মজার একটা টপিকস। বাস্তব সংখ্যার কিছু গুণাবলী আছে, এই যে তোমাদের দায়িত্বে কিছু কাজ দিতেছি, দেখো এগুলো একটু পড়বা, তাতে তোমাদের মনটা ভালো লাগবে, বুঝেছো? এই যে কিছু বাস্তব সংখ্যার কিছু গুণাবলী আছে, স্বাভাবিক সংখ্যার কিছু গুণাবলী আছে, স্বাভাবিক সংখ্যার মৌলিক গুণাবলী, এগুলো পড়লে তোমাদের একটু ভালো লাগবে। যেহেতু তুমি ম্যাথ পড়ো, একেবারে সব বাদ দিয়ে দিও না। তোমরা তো খালি আমার কাছে পড়ে না, বা এমন অনেক আমার মনে হয় শত শত স্টুডেন্ট মেসেঞ্জারে স্যার সাজেশন দেন, আমি তাদেরকে কি করে বুঝাই? তুমি যদি কিছুই না পড়ো, কিছুই না বুঝো, তোমার যদি পরীক্ষার দিন বা পরীক্ষার আগের দিন প্রশ্নটা আমি দিয়ে দিই, কিন্তু তুমি নকল করার বা দেখে লেখার কোনো সুযোগ নাই, প্রশ্নটা যদি তোমাকে দিয়ে দিই কোনো লাভ হবে যদি তুমি কিছুই না বুঝো? এজন্য সাজেশন দিয়ে কি হবে রে বাবা? সাজেশন দিয়ে কোনো লাভ নাই। আগে বেসিক অর্জন করো, বিগত সালের প্রশ্ন ফলো করো, এটাই তোমার সাজেশন, এটাই তোমার জন্য সাজেশন। এর চেয়ে বেশি কিছু দরকার নাই, বুঝতে পেরেছো? যাই হোক, মোটামুটি আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করেছি, বাস্তব সংখ্যার স্বীকার্য। এখানে সেই বাস্তব সংখ্যার স্বীকার্যের আলোকে থিওরাম 1 আছে। থিওরাম 1 মোটামুটি পরীক্ষার জন্য দেখা যায় গুরুত্বপূর্ণ। আমি গুরুত্বপূর্ণ বলি, ওই তোমরা যেভাবে বলো সেইভাবে, ওই যে বিগত সালকে দেখে বলি, বুঝতে পেরেছো? অথবা আমার কাছে আলাদা কোনো, আসলে আমার কাছে না, কারো কাছে আলাদা কোনো মানে আশ্চর্য প্রদীপ নাই, অথবা আলাদা কোনো জাদুকরী রাক্ষসী আয়না নাই যে সে আয়না বলে দাও সাজেশন কি, ইম্পর্টেন্ট কি কি, পরীক্ষা কি কি আসবে। মূলত সবাই বিগত সালকে ফলো করে, ওই বিগত সাল তুমি ফলো করে তুমিও একটা সাজেশন বানিয়ে নিতে পারো। একেবারে সাজেশন বানানো সোজা কাজ, এটা একেবারে একটা ফটকা সিস্টেম। সাজেশন তুমি নিজেও রেডি করতে পারো। যাই হোক, তোমরা আবার রাগ করো না আমার উপরে। আমি এই লেকচারে আরেকটা টপিকস আলোচনা করব, সেটা হলো তোমার এই যে থিওরাম 1। থিওরাম 1 অনেক মজার একটা থিওরাম। এখানে 1 2 3 4 5টা পার্ট আছে। আমি 5টা পার্টে আলোচনা করব, একেবারে সহজ এগুলি। থিওরাম 1 আমি খাতায় করে সম্পূর্ণ তোমাদেরকে বুঝিয়ে দিব, তারপরে আমি এই লেকচার সমাপ্ত ঘোষণা করব। এরপরে আমাদের সামনে আরও মজার টপিকস আছে। চাইলে পুরোটা অবশ্যই চ্যাপ্টার 1 লেকচারে দেওয়া যায়, কিন্তু দিব না, 2 ভাগে দিব। তাড়াহুড়ার দরকার নাই, আমি ধীরে ধীরে তোমাদেরকে শেখাবো, এটা আমাদের সবারই প্রত্যাশা। তাহলে থিওরাম 1 তো দেখো, থিওরাম 1 তোমরা স্ক্রিনে দেখতেছো।
দেখে তোমাদের হয়তো অনেকেই মনে মনে হাসবা যে এগুলা তো আমরা আগে থেকেই জানি। কি a ইন্টু জিরো ইকুয়াল টু জিরো, মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু, ধরো মাঝে মাঝে প্লাস এ, মানে তোমরা তো এগুলো আগে থেকেই জানো। তবে আগে আমরা প্রমাণ শিখি নাই, এখন আমরা প্রমাণ করে আমরা সত্যি সত্যি এগুলা যে সত্য সেটা আমরা স্বতঃসিদ্ধ করবো আজকে। আবার মাইনাস ইন্টু মাইনাস এ ইকুয়াল টু এ বি ফর অল এ বি বিলংস টু আর, এ বি ইকুয়াল টু জিরো হলে এর মানও শূন্য, বির মানও শূন্য। তারপরে এ ইন্টু মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ ইন্টু বি ইকুয়াল টু মাইনাস এ বি, এটা আমরা প্রমাণ করব। এই 1 নম্বর টপিক্স থেকে আমরা স্টেপ বাই স্টেপ প্রমাণ করব। প্রমাণ অনেক মজা, অনেক মজা। তাহলে 1 নম্বর টপিক্সের কথাই বলি। 1 নম্বর প্রমাণটা, 1 নম্বরটা কি, এ ইন্টু জিরো সমান জিরো। তো এটা প্রমাণ করার জন্য দেখো লিখছে আমরা জানি জিরো ইকুয়াল টু জিরো প্লাস জিরো। প্রমাণের জন্য অনেক কিছু করব আমরা, মানে তোমার 10টা জিরো যোগ করলে তো জিরোই হয়। আচ্ছা, এখন আমরা যদি উভয় পক্ষে সেম সংখ্যা গুণ করি তাতে তো মানের কোনো পরিবর্তন হবে না, এটা আমরা জেনে এসেছি। এরপরে দেখো আমরা লিখতে পারি এ ইন্টু জিরো প্লাস এ ইন্টু জিরো, তাই না? এইবার এ ইন্টু জিরো প্লাস মাইনাস এ ইন্টু জিরো। খাতা কয়েকবার প্র্যাকটিস করতে হবে কিন্তু এগুলা স্টেপ বাই স্টেপ মনে রাখার জন্য, কারণ এই যে সেম জিনিস কিন্তু আমরা উভয় পক্ষে যোগ করলাম। এখন কি দাঁড়ালো? দাঁড়ালো হলো এখানে কোনো একটা সংখ্যা তার বিপরীত সংখ্যার যোগ করলে শূন্য হয়, সেটা আমরা বাস্তব সংখ্যার ধর্ম থেকে জানি। এটা যা এখানে তার মাইনাস চিহ্ন, দেখো মাইনাস চিহ্ন না, তাহলে সেই হিসাবে এটা জিরো। আবার এখানে এ ইন্টু জিরো, আবার এখানে দেখো এ ইন্টু জিরো প্লাস মাইনাস ইন্টু জিরো, এটা আর এটা বিপরীত, তাহলে এর যোগফলটা জিরো আসবে। এরপরে আমাদের কাছে একটা লজিক আছে, যোগ কোনো সংখ্যার সাথে যদি যোগের আইডেন্টিটি যোগ করা হয় তার মানের কোনো পরিবর্তন হয় না। এবার আমরা পক্ষান্তর করে লিখতে পারি, তাহলে দেখো প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। 2 নম্বর প্রমাণটা, 2 নম্বরে আমাদের প্রমাণ করতে হবে কি, মাইনাস মাইনাস এ ইকুয়াল টু এ, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে একটু আগে আমরা যে স্বীকার্যগুলো পড়ে এসেছি সেখান থেকে লিখতেছি আমরা জানি a belongs to r, যদি a একটা বাস্তব সংখ্যা হয় there exist minus a belongs to r, যেন minus a plus a equal to 0। এটা তো আমরা জানি, ওই যে ধর্ম। অতএব minus a belongs to r there exist, তাহলে এটাকে এখন আমরা মূল সংখ্যাটা যদি ধরি, তার মাইনাস কি, তার মাইনাস হলো a minus a belongs to r, যেন, কত মজা দেখছো নি, মানে a ধরলে তার যদি তার ধনাত্মক বিপরীত মাইনাস এ, তো মাইনাসে ধরলে কি মাইনাস মাইনাস এ, মানে যাই বলি, ধরি এটা মশা, তাহলে এখানে একটা মাইনাস মশা, জাস্ট একটা মাইনাস চিহ্ন আসবে, একটা কথার কথা আর কি, যেন মাইনাস এ মানে ওই সংখ্যাটা প্লাস তার ঋণাত্মক বিপরীত সংখ্যা যদি যোগ করি কি আসবে, জিরো আসবে। কি আসবে, জিরো আসবে। তার মানে এটার মানও জিরো, এটার মানও জিরো। তো আমরা এখান থেকে লিখতে পারি, দুটাকে কম্পেয়ার করে আমরা লিখতে পারি, এটা বাম পাশে লিখলে এখানে মাইনাস না, এটাকে সংশোধন করতে হবে, সংশোধন করে নিলাম। কারণ হলো এখানে তো কাজেই হলো চিহ্নের, তো চিহ্ন ভুল করলে তো আর এক্সকিউজ করা হবে না। তাহলে যেটা বললাম, তাহলে এত এত সমান, এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস এ প্লাস মাইনাস মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এ প্লাস জিরো। এবার আমরা উভয় পক্ষ থেকে যদি মাইনাসে বাদ দিয়ে, আশা করি কেউ তোমরা মাইন্ড করবা না, আমার একটা বিশ্বাস।
তাহলে মাইনাস বাদ দিয়ে দিলাম, রইল মাইনাস মাইনাস এ ইকুয়াল টু এ, প্রমাণিত। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল 2 নম্বর পার্ট। এবার আসো 3 নম্বর পার্ট। তো 3 নম্বর পার্ট প্রমাণ করার জন্য আমরা লিখতেছি, আমরা কি জানি, আমরা জানি হলো 0 ইকুয়াল টু ওই যে গুণের ইয়াটা আমরা কাজে লাগাচ্ছি। কোন সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে তার মান 0, এটা সবাই জানে। পরল এ বিলংস টু আর। এখন দেখো একটা বিশাল লম্বা লাইন লিখবো, সেটা হলো বাম পাশে 0ই রইল, ডান পাশে আমরা একটা কাজ করব, সেটা হলো এই মাইনাসের ঠিক রাখলাম। খেয়াল করো, মাইনাসেরটা ঠিক রাখলাম, আর বিনিময়ে যে 0-র বদলে লিখতেছি বি প্লাস মাইনাস বি। খেয়াল করো তো লেখা যায় কিনা, বি প্লাস মাইনাস বি। আশা করি যায়, কারণ এই যে প্লাস বি মাইনাস বি কাটা গেলে তোমার 0ই থাকে। এটা হলো ওই যে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি যোগের। ইকুয়াল টু আমরা এটাকে গুণ করে দিলাম, আমরা তো কাটবো না, আমাদের তো প্রয়োজন আনছি। এ ইন্টু বি প্লাস মাইনাস এ ইন্টু মাইনাস বি। এটাকে আবার এইভাবে লেখা যায়, তোমার মাইনাস এ ইন্টু বি আমরা মাইনাস এ বি এভাবেও লিখতে পারি, মাইনাস এ বি। আর এখানে প্লাস মাইনাস এ মাইনাস বি, এইভাবে লিখলে কোনো ভুল হয় না। এখন এ পাশে ধরো 0টাই রাখলাম। পরের লাইনে আমরা উভয় পক্ষে সেম জিনিস যদি যোগ করি, ধরো একটা এখানে 0 আছে, আমরা উভয় পক্ষে যদি এ বি যোগ করি, প্রথমে বিটা দিলাম এ বি প্লাস মাইনাস এ বি, আর এখানে যা আছে তাতে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। তো বিনিময়ে কি লাভ হইতেছে, এ বির সাথে 0 যোগ, আচ্ছা এটার যা আছে তাই রইল। এ বি সাথে তার ঋণাত্মক ধনাত্মক বিপরীত সংখ্যা, এটা এ বির সাথে মাইনাস বি যোগ করলে ভিটামিন 0, আর এখানে মাইনাস এ মাইনাস বি তো থাকবেই। এখন উভয় পক্ষ থেকে 0টা বাদ দিলে কেউ রাগ করবে না, মাইনাস এ মাইনাস বি। এখন আমরা ঘুরাইয়া লিখলে মাইনাস এ ইন্টু মাইনাস বি ইকুয়াল টু এ বি, প্রমাণিত। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছো। এবার আসো 4 নাম্বার। আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু এই থিওরামগুলা, এই অধ্যায়টাই আমার কাছে ভালো লাগে। এ বি ইকুয়াল টু 0, ওই যে আমার কোশ্চেনে দিয়ে দিছে, দেখো এখানে দিয়ে দিছে, আমি দেখে দেখে লিখতেছি। এ বি ইকুয়াল টু 0 ফর অল এ কমা বি বিলংস টু আর, দ্যাট ইজ আমাদের দেখাইতে হবে এ ইকুয়াল টু 0 বা বি ইকুয়াল টু 0। তাহলে এ বি ইকুয়াল টু 0 ফর অল এ কমা বি বিলংস টু আর, যদি এ ইজ নট 0 হয়, তাহলে এ ইজ নট 0 হয়, তবে যদি এ 0 না হয় তবে দেয়ার এক্সিস্ট এ ইনভার্স। আচ্ছা এ যদি 0 হয় তাহলে তো তার ইনভার্স কি অসংজ্ঞায়িত হয়, 0-র ইনভার্স কিন্তু অসংজ্ঞায়িত, 0 ইনভার্স অসংজ্ঞায়িত চলে আসে আর কি, মানে 1/0 মানে তো অসংজ্ঞায়িত। দেয়ার এক্সিস্ট এ ইনভার্স বিলংস টু আর, যেন এ ইনভার্স সাথে তার মূল সংখ্যাটা গুণ করলে তার আইডেন্টিটি পাওয়া যায়। এটা বাস্তব সংখ্যার স্বীকার্য থেকে আমরা কেবলমাত্র শিখে এসেছি একটু আগে। এখন এ বি ইকুয়াল টু 0, এখন আমরা লিখতে পারি উভয় পক্ষে যদি আমরা ইনভার্সটা হিসাব করি তাহলে এ ইনভার্স ইন্টু 0, ঠিক আছে। তাহলে এ ইনভার্স আর এ মিলে কি হয়, মানে এ বি ইনভার্স, ধরো এ ইনভার্স আর এটাকে এক প্যাকেটে ঢুকালাম, আর এখানে তোমার এ ইনভার্স 0 মানে তো 0ই,
এখন এ ইনভার্স এ মানে কত 1, আর এখানে থাকে বি ইকুয়াল টু 0। তাহলে 1 ইন্টু বি, কোনো সংখ্যাকে এটা গুণের আইডেন্টিটি হলো 1, কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না আমরা জানি, তার আমরা পাই বির মান 0, তাই না? এখন ইন্টারেস্টিং বিষয় হলো কি, এখানে এ ধরে প্রমাণ করছে বি ইকুয়াল টু, এ ইনভার্সে ধরে প্রমাণ করছে, এখন বি ইনভার্সে ধরে এ প্রমাণ করবে। মানে সিমিলারলি আমরা আরেকটা পার্ট আর কি, আবার বি ইজ নট 0 হলে there exist b inverse belongs to R, যেন b inverse আর b equal to 1 হয়, b এই যে এটার মতো আর কি 1 হয়। তাহলে এখন এখানে যেরকম a ইনভার্স গুণ করছে, এখন b ইনভার্স গুণ করবে আর কি। এখন ab equal to 0, এখান থেকে আমরা লিখতে পারি ab ইনভার্স equal to 0 b ইনভার্স, এখান থেকে লেখা যায় a ইন্টু বি বি ইনভার্স, আর 0 আর 0 ইনভার্স মানে 0-র সাথে যাই গুণ করি তা তো তোমার 0ই থাকে। তাহলে এখানে a বি আর বি ইনভার্স মিলে 1 ইকুয়াল টু 0। এখান থেকে বাকি পার্টটা আমি কমপ্লিট করতেছি, কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে তার মান যা আছে তাই থাকে, a ইকুয়াল টু 0। তাহলে আমরা চূড়ান্তভাবে কি পেলাম, সুতরাং ab equal to 0 for all a comma b belongs to R হলে a equal to 0 হবে বা b equal to 0 হবে। আমরা 4 নাম্বার পার্টটা প্রমাণ করে ফেলেছি। সর্বশেষ আরেকটা অংশ আমাদের আরেকটা অংশ হলো কি, দেখো এই যে a minus b equal to minus a into b equal to minus ab, এটা আমরা এখন প্রমাণ করব, আমাদের শেষ পার্ট। তো শেষ পার্টে লিখতেছি, এখানে a মাইনাস বি প্লাস এ বি, ওই যে জাস্ট প্রমাণের জন্য লেখা হলো আর কি, a মাইনাস বি প্লাস এ প্লাস বি কিভাবে লেখা যায় এখান থেকে, মানে আমাদের প্রমাণকে ফুলফিল করার জন্য এটা লেখা হলো। ধরো এখানে দুই জায়গায় a কমন গেলে থাকে, এখান থেকে মাইনাস বি প্লাস বি। এখন মাইনাস বি প্লাস বি গুণ করলে যোগ করলে আসবে 0, তোমরা জানো 0 এর সাথে 0 গুণ করলে, মানে কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে 0 যেহেতু গুণে তোমার 0ই চলে আসবে, ঠিক আছে, এটা তো তোমরা সবাই জানো। এখন এখানে যে কাজটা করা হচ্ছে, a মাইনাস বি প্লাস এ বি উভয় পক্ষে আমরা একটা মাইনাসের এ বি যোগ করে দিতেছি, মাইনাসের এ বি যোগ করলে আমার কি থাকতেছে, আমার থাকতেছে হলো এখানে a মাইনাস বি, দেখো প্লাস এ বি আর মাইনাস এ বি, মানে এটা আর এটা হলো কি বিপরীত না, বিপরীত দুইটা সংখ্যার যোগাত্মক দুইটা বিপরীত সংখ্যার যোগফল হলো 0। আবার এখানে 0-র সাথে কোনো সংখ্যা যোগ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। আবার সিমিলারলি এই সংখ্যার সাথে 0 যোগ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। মানে প্রমাণ মেলানোর জন্য এইগুলা করা হচ্ছে আর কি। ইকুয়েশন নাম্বার 1 এই প্রথম পার্ট প্রমাণ হইল। আবার এখন এখানে যেরকম বি দিয়া করছে, এখন আবার এ দিয়ে আমরা করব। আবার মাইনাস এ ইন্টু বি প্লাস এ বি, ওই যে মাইনাস এটা রাখলাম আর কি। আর এখানে মাইনাস, এখন এই দুই জায়গা থেকে তোমার বিটা কমন গেলে মাইনাস মাইনাস এ প্লাস এ, সাথে এই বিটা কমন আর কি। তো এখান থেকে আমরা মাইনাস এ প্লাস এ যোগফল হলো 0 ইন্টু বি সমান তোমার 0। সিমিলারলি ওই আগের মতো এখানে মাইনাস এ ইন্টু বি প্লাস এ বি প্লাস উভয় পক্ষে আমরা মাইনাস এ বি যোগ করতেছি, তাহলে যোগ মাইনাস এ বি, আর এখানে মাইনাস এ ইন্টু বি প্লাস এ বি এটা রইল। এখানে প্লাস এ বি আর মাইনাস এ বি ওই সংখ্যা তার বিপরীত সংখ্যার যোগফল 0, আর কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে তার মান যা আছে তাই থাকে। তাহলে
আবার কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না, আর এখান দিয়ে যা আছে তা। তাহলে আমরা এই 1 আর 2 যদি আমরা তুলনা করি তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হলো অতএব 1 ও 2 হতে পাই কি পাই? a মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ বি ইকুয়াল টু মাইনাস এ বি, এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, প্রমাণিত। থিওরাম 3, দেখাও যে দুইটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলদ সংখ্যা বিদ্যমান। বলতেছে দুইটা ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে, মূলদ সংখ্যা মানে পি বাই কিউ আকারের সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশ আকারের সংখ্যা, তোমরা জানো, আমি ওইদিকে আলোচনা নিব না। তো বলছে যে দুইটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলদ সংখ্যা বিদ্যমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ যে কোনো দুইটা মূলদ সংখ্যার ভিতরে কমপক্ষে একটা, তারও বেশি থাকতে পারে, সেটা প্রয়োজন নেই, কমপক্ষে একটা মূলদ সংখ্যা বিদ্যমান। শো দ্যাট বিটুইন টু ডিস্টিংক্ট রেশনাল নাম্বার, দুইটা নির্দিষ্ট মূলদ সংখ্যার মধ্যে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রেশনাল নাম্বার, কমপক্ষে একটি মূলদ সংখ্যা বিদ্যমান। প্রুফ, একেবারে সংক্ষিপ্ত প্রমাণ এবং চমৎকার করে এখানে প্রমাণ করছে, এই জন্য আমি আর নতুন করে কিছু করতেছি না, এখান থেকে বুঝিয়ে দিতেছি, কারণ এটাই সবচেয়ে সহজ। মনে করি এ ও বি মূলদ সংখ্যা, ধরে নিলাম এ ও বি মূলদ সংখ্যা, যেখানে এ ইজ গ্রেটার দ্যান বি, অর্থাৎ এর থেকে বি বড় ধরে নাও। এখন এ ইজ গ্রেটার দ্যান বি, এটা উভয় পক্ষে বি যোগ করছে, এই ইনইকুয়ালিটির মধ্যে উভয় পক্ষে বি যোগ করছে, তাতে তো তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে এখানে এ প্লাস বি, বি বি যোগ করলে 2b। এখন এই 2টা এদিকে গুণে আছে, এদিকে নিয়ে আসছে ভাগে, তার মানে a প্লাস বি বাই 2 লেস দেন বি, এটা নাম দেওয়া হলো ইকুয়েশন নাম্বার 1। এখানেই প্রথমে যেমন উভয় পক্ষে বি যোগ করছে, আবার উভয় পক্ষে এখন এ যোগ করছে, খেয়াল করে দেখো, উভয় পক্ষে এ যোগ করছে, এখানে একটা এ যোগ করলো, এখানে একটা এ যোগ করলো, এ যোগ করলে এখানে লাইন একটা আবার স্কিপ করছে, এ যোগ করলে 2a ইজ লেস দেন এ প্লাস বি, তারপরের লাইনে 2 আছে গুণে, এদিকে গেছে ভাগে, এ প্লাস বি বাই 2, এটা নাম দেওয়া হলো ইকুয়েশন নাম্বার 2। এবার 1 ও 2 এর মধ্যে কম্পেয়ার করে দেখো, এ প্লাস বি বাই 2 থেকে বি থেকে এ প্লাস বি বাই 2 থেকে বি বড়, আবার এ থেকে ছোট। এ প্লাস বি বাই 2টা বি থেকে ছোট, তার মানে দুইটার মধ্যে বড় কে? বি, দুইটার মধ্যে বড় হলো বি। আবার এই দুইটার মধ্যে এ থেকে এ প্লাস বি বাই 2টা বড়, তার মানে এ প্লাস বি বাই 2 থেকে বি বড়। আবার এ প্লাস বি বাই 2টা এ থেকে বড়, দ্যাট মিনস দুইটার মধ্যে যদি আমরা তুলনা করি, এটাতে উল্টা করে বললে সহজ হয় বুঝতে, এ থেকে এ প্লাস বি বাই 2টা বড়, আবার বিটা এ প্লাস বি বাই 2 থেকে বড়, তার মানে এটা থেকে এটা বড়, আবার এটা থেকে এটা বড়, তার মানে সবচেয়ে বড় কে? এটা বি বড়, সবচেয়ে বড় হলো বি। এ থেকে এ প্লাস বি বাই 2 বড়, আবার এ প্লাস বি বাই 2 থেকে বি বড়। তো দুইটাকে একত্রে কম্বাইন করে লিখলে আমরা লিখতে পারি এ ইজ লেস দেন এ প্লাস বি বাই 2 লেস দেন বি। দেখো এ প্লাস বি বাই 2 এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। কিভাবে বুঝলাম? আমি প্রথমেই বলছিলাম যে যদি ভগ্নাংশ আকারের কোনো সংখ্যা থাকে এটা মূলদ সংখ্যা, তার মানে এ থেকে বি এর ভিতরে এ আর বি কিন্তু নির্দিষ্ট দুইটি মূলদ সংখ্যা, যেটা আমরা প্রথমেই বলে নিয়েছিলাম এ আর বি নির্দিষ্ট দুইটি মূলদ সংখ্যা। এখন আমরা আরেকটা মূলদ সংখ্যা পেলাম এ আর বি এর মাঝখানে, অর্থাৎ আমাদের সিদ্ধান্ত নেওয়া যায়, অর্থাৎ দুইটি ভিন্ন ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলদ সংখ্যা বিদ্যমান। এখানে মূলদ সংখ্যাটা হলো এ প্লাস বি বাই 2। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো আমরা পরীক্ষামুখী আলোচনা করতেছি এবং তার সাথে আমরা কিছু বেসিক অর্জন করার চেষ্টা করতেছি, যেগুলো আমাদের উপরের ক্লাসগুলোতে আমাদের
বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষায় আমাদের কাজে লাগে, আমরা সেরকম চিন্তা চেতনা থেকেই আমাদের কোর্সটা কমপ্লিট করতেছি। 1 নম্বরে আমাদের পরীক্ষার মুখী চিন্তা। তো যেমন তোমাদের সামনে তোমরা দেখো, স্ক্রিনে দেখতেছ বাস্তব সংখ্যার আর্কিমিডিসের নিয়ম, আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বার। এখন আর্কিমিডিস যার কথা তোমাদেরকে একটু বলি, আর্কিমিডিসের কথা বললে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। আর্কিমিডিস হলো আমাদের এই গণিত শাস্ত্রের জনক বলা হয় আর্কিমিডিসকে। যাই হোক, তো এই আর্কিমিডিসের নিয়ম এটা বিস্তারিত তোমরা তোমাদের অনার্স 3rd ইয়ারের রিয়েল অ্যানালাইসিসে জানতে পারবে। আর্কিমিডিসের নিয়ম বিস্তারিত আমরা এখানে সংক্ষিপ্তভাবে শুধু আমাদের পরীক্ষা কেন্দ্রিক আলোচনা করি। আর্কিমিডিসের নিয়মটা কি সেটা একটু দেখো। থিওরাম 4 বলছে, যদি x একটি ধনাত্মক বাস্তব সংখ্যা, x একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং y যে কোনো বাস্তব সংখ্যা, কথা খেয়াল করবা, x হলো ধনাত্মক বাস্তব সংখ্যা, তার মানে x is greater than 0 অলওয়েজ, তাই না? আর y হলো যে কোনো বাস্তব সংখ্যা, মানে y 0 হইতে পারবে, গ্রেটার দ্যান 0 হইতে পারবে মানে বা ধনাত্মক, লেস দ্যান 0 মানে ঋণাত্মক, 3 পর্যায়ে যাইতে পারবে, কিন্তু x হলো ধনাত্মক বাস্তব সংখ্যা। এই শর্তে দেখাও যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকিবে যেখানে nx গ্রেটার দ্যান y, nx গ্রেটার দ্যান y, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে যেখানে x হলো ধনাত্মক বাস্তব সংখ্যা, y হলো যে কোনো বাস্তব সংখ্যা, আর মিস্টার n হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি তাই হয় আমাদের দেখাইতে হবে nx is greater than y। তো আমি প্রমাণটা তোমাদেরকে একটু খাতায় করে বুঝিয়ে দিচ্ছি। এই থিওরামটা রিয়েল অ্যানালাইসিসের মধ্যে আমার একটা প্রিয় থিওরাম। তো আমরা প্রমাণটা একটু খাতায় করে একটু আলোচনার চেষ্টা করি, তোমাদের সাথে একটু ডিসকাস করা আর কি। এটা তো আসলে ম্যাথমেটিক্যাল কিছু না, জাস্ট লজিক তোমাদের সাথে একটু শেয়ার করা, একটু আলোচনার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে আয়ত্তে নেওয়া আর কি। আসলে তোমাদের কি শেখাবো, তোমরা তো নিজেরাই অনেক কিছু জানো, তারপর একটু আলাপ আলোচনা করি আর কি। তাহলে প্রথমেই বলছে y যে কোনো বাস্তব সংখ্যা দেওয়া আছে, y যে কোনো বাস্তব সংখ্যা। যদি y যে কোনো বাস্তব সংখ্যা হয়, y এর 3টা রূপ থাকতে পারে। সুতরাং আমরা পাই কি কি রূপগুলা কি কি? y is less than 0 মানে y এর মান 0 থেকে ছোট হইতে পারে, y equal to 0 হইতে পারে, y এর মান greater than 0 হইতে পারে। এই 3টার বাহিরে আর কোনো কিছু হওয়া সম্ভব নয়। এই 3টা শর্তের বাহিরে আর কোনো শর্ত হওয়া কোনো বাস্তব সংখ্যার পক্ষেই সম্ভব নয়। ঠিক আছে, হয় 0 থেকে বড়, নয় 0 থেকে ছোট, নয় 0 সমান। 0 থেকে বড় মানে ধনাত্মক, 0 থেকে ছোট মানে ঋণাত্মক, আর 0 মানে তো 0ই। তাহলে সবসময় এই যে y এর মান লেস দেন 0 আর ইকুয়াল 0, এই দুইটাকে আমরা প্রথমে একত্রে বিবেচনা করি। y is greater equal 0 শর্তে, যেহেতু প্রশ্নেই বলে দিছে আমাদেরকে x is greater than 0 এবং n is greater than 0, এখন x এর আর n এর গুণফলটা তোমার কি হবে? গুণ করলে আসবে গ্রেটার দ্যান 0, তাই না? তাহলে দেখো আমরা y এর মান লেস দেন ইকুয়াল 0, y এর মান 0 থেকে ছোট বা সমান, আর nx এর মান 0 থেকে বড়। তার মানে আমরা যদি এই শর্তে এই দুইটাকে তুলনা করি, আমরা বলতে পারি, তাহলে আবার আমি বইয়ের সাহায্যে লিখতেছি তোমরা যাতে বই ফলো করতে পারো।
আবার y is less equal 0 হয় আমরা পাই কি পাই nx এর মান গ্রেটার দ্যান 0 y এর মান লেস ইকুয়াল 0 তার মানে কি এই দুইটার মধ্যে nx বড় nx is greater than y ইকুয়াল দেওয়া যাবে না কারণ nx এর মান হলো 0 থেকে বড় আর এটা 0 সমান বা ছোট তার মানে nx কখনো y সমান হওয়ার সুযোগ নেই এজন্য ইকুয়ালটা দেওয়া যাবে না nx এর মান অবশ্যই গ্রেটার দ্যান y তাহলে এই দুইটা শর্তের জন্য কিন্তু আমার প্রমাণ শেষ এই বিস্তারিত আলোচনা হবে y এর মান যদি 0 থেকে বড় হয় তার জন্য হবে আমাদের বিস্তারিত আলোচনা y is greater than 0 y is greater than 0 শর্তে এই শর্তে প্রথমে ধরে নিতেছে দেখো প্রথমে এখানে প্রমাণের কতগুলো নিয়ম আছে প্রথমে ধরে নেওয়া হয় যে এটা সমান নয় মানে শর্তটা মানে না এই ধরে প্রমাণ করে তারপরে শেষ পর্যন্ত আইসা বলে যে না শর্তটা সে মানতে বাধ্য এরকম কতগুলো নিয়ম আছে যেটা তোমরা প্রমাণের বিভিন্ন রুলস যেটা তোমরা টেনসর ওই যে তোমাদের আরো একটা বিষয় আছে সেখানে জানতে পারবে ডিসক্রিট ম্যাথমেটিক্স অনার্স 4th ইয়ারে তো প্রমাণের কতগুলো নিয়ম আছে তার মধ্যে একটা নিয়ম হলো এরকম যে এই জিনিসটা সত্য প্রমাণ এটা এই জিনিসটা এরকম প্রমাণ করতে হবে কিন্তু ধরে নিলাম এরকম নয় ধরে প্রমাণ করে শেষ পর্যন্ত আসে না আগের কথাই ঠিক এরকম কিছু নিয়ম আছে যেমন এখানে এটা সেই নিয়মে প্রমাণ y is greater than 0 শর্তে এই শর্তে যদি nx greater equal 0 nx greater than 0 না হয় যদি না হয় আর কি তবে এটা যদি না মানে তো কোনটা মানে এটা মানতে বাধ্য কারণ গ্রেটার দ্যান দুইটা সংখ্যার মধ্যে আমরা পড়ছিলাম বাস্তব সংখ্যার ধর্মে অর্ডার শিকার যে সম্ভবত দুইটা সংখ্যার মধ্যে nx কিন্তু এখানে একটা পদ ঠিক আছে দুইটা সংখ্যা বা দুইটা পদ হয় গ্রেটার দ্যান নয় লেস দ্যান না হয় ইকুয়াল তো গ্রেটার দ্যান না হলে লেস দ্যান ইকুয়াল ঠিক আছে যেখানে আমাদের প্রশ্নে বলে দিছে এখন x belongs to r আমাদের প্রশ্নে বলে দিছে x belongs to x বাস্তব সংখ্যা nx less than equal y n এর মান আবার ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রশ্নে বলে দিছে এই শর্তটা এখানে তোমাদের বই কিছু রুলস আছে এবং তোমাদের ইন্টার লেভেলের বইয়ে ছিল বাস্তব সংখ্যা অনেকে অবশ্যই এই জিনিসগুলো অ্যাভয়েড করে ওখানেও করছে এটাকে বলা একটা ঊর্ধ্বে সীমাবদ্ধ সেট এটাকে বলা একটা ঊর্ধ্বে সীমাবদ্ধ সেট এই কথার অর্থ হলো nx এর মান y এ গিয়ে শেষ মানে ঊর্ধ্ব সীমাটা y সর্বোচ্চ y তার থেকে কম সর্বোচ্চ y এর থেকে মানে nx এর মান y এর সমান বা তার থেকে ছোট এই সেটটা কিন্তু তাই নির্ধারণ করতেছে আমি আবার বলতেছি nx এর মান y এর সমান বা তার থেকে ছোট তার মানে কি সবচেয়ে বড় মানটা হলো y এটাকে বলা হয় yটাকে বলা হয় ঊর্ধ্ব সীমা বিস্তারিত আমাদের এখানে আলোচনা নেই আমাদের এইভাবে একটু মনে রাখবো জাস্ট এটাকে আমরা বলবো একটি ঊর্ধ্বে সীমাবদ্ধ সেট ঊর্ধ্বে মানে যদি এরকম থাকে এটাকে বলা হয় নিম্নে সীমাবদ্ধ মানে nx এর মান বড় আর কি যাই হোক আমরা সেদিকে যাব না একটি ঊর্ধ্বে সীমাবদ্ধ সেট মানে উপরে উচ্চ সীমাটা এখানে নির্ধারিত y এবং ঊর্ধ্ব সীমাটা হলো কত এবং y একটি ইহার ঊর্ধ্ব সীমা একটি ইহার ঊর্ধ্ব সীমা এখন একটি ঊর্ধ্ব সীমা বলার কারণ কি এখানে তো y আছে মানে এর আরো ঊর্ধ্ব সীমা আছে
তবে তার মধ্যে ওয়াই হলো একটি ঊর্ধ্বসীমা। তো এটা যেহেতু মানে ঊর্ধ্বসীমাটা কি আসলে তোমাদেরকে আমি একটা জিনিস ক্লিয়ার করি। ধরো এক্স এর মান লেস দেন 3, এক্স এর মান লেস দেন 3, এক্স এর মান 3 থেকে ছোট। তো এর বাইরে তো আরো সেট আছে, ধরো 3, 4, 5, 6, কিন্তু 3টা কিন্তু এর জন্য শেষ। এর বাইরের এগুলা তো অবশ্যই এক্স এর মান 3 থেকে ছোট, তো 4 তো অবশ্যই 4, 5, 6 এগুলো তো অবশ্যই এক্স এর মানের থেকে বড় হবে, তাই না? এগুলা লজিক্যাল ব্যাপার, বিস্তারিত এখানে নাই। তো এখানে অনেকগুলা ঊর্ধ্বসীমা আছে, এক্স এর মান 3 থেকে ছোট, তার মানে কি এই এক্স এর 3 থেকে ছোট ধরো আমরা যদি নিই 3 হলো আমাদের এখানে আলোচনার মধ্যে সর্বনিম্ন সংখ্যাটা, এটাকে বলা হয় ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, এটাকে বলা হয় ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। এগুলোও কিন্তু ঊর্ধ্বসীমা, তো এটা হলো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। এর এখন তুমি হয়তো বলতে পারো যে স্যার এখানে বলছে যে 3 তে ফিক্সড করা, আপনি 4, 5, 6, 7 নেবেন কেন? আমি নিচ্ছি না, মানে আমি বলতেছি যে এক্স এর মান যেহেতু 3 এর সমান বা তার থেকে ছোট, তো অবশ্যই এক্স এর মান 4, 5, 6, 7 এগুলোর থেকেও ছোট। তার মানে ঊর্ধ্বসীমা আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি 3 এর পরেও মানে এর অসীম পর্যন্ত ঊর্ধ্বসীমা আছে। তো এগুলো হলো সবই উচ্চসীমা, কিন্তু তার মধ্যে আমাদের আলোচনা থাকবে যেটা এখানে রিলেটেড ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, এটাকে বলা হয় সুপ্রিমাম, এটাকে বলা হয় সুপ্রিমাম, সুপ্রিমাম। তো বিস্তারিত আমরা অন্য ক্লাসে জানবো। তাহলে এই কথাটা এখানে বলছে যে ওয়াই ইহার একটি ঊর্ধ্বসীমা, এরকম আরো ঊর্ধ্বসীমা আছে কিন্তু এটা হলো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। এই কথাটা আমরা লিখবো বাস্তব সংখ্যার ওই যে সম্পূর্ণতার শিকার, যেখানে যেটা আমরা অ্যাভয়েড করেছি, সম্পূর্ণ কমপ্লিটনেস অংশ আর কি, সম্পূর্ণতা স্বীকার্য অনুযায়ী সেটটির ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হলো এটাকে বলে সুপ্রিমাম আর কি, সুপ্রিমাম বিদ্যমান থাকিবে। তো যদি ঊর্ধ্বসীমা তোমার সুপ্রিমাম বিদ্যমান থাকে, মানে ঊর্ধ্বসীমা সেটে সুপ্রিমাম বিদ্যমান থাকে, ঊর্ধ্বসীমা বিদ্যমান থাকে, ধরে নিলাম সেই ঊর্ধ্বসীমাটা ইউ, ধরে নিলাম সেই ঊর্ধ্বসীমাটা, ধরি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, ধরি ক্ষুদ্রতম, এই লাইনটা যে এখানে লিখলাম এটা ওই যে কমপ্লিটনেস এক্সিউম থেকে লিখছি, ওখানে প্রয়োজন একটু দেখে আসতে পারো। ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কত? ইউ। ধরে নিছি এটা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা হলো ইউ, মানে ধরে না হলো এই যে এখানে কিন্তু মানে ধরো এই যে এই জিনিসটা যেরকম লিখলাম, এখানে অনেকগুলো ঊর্ধ্বসীমা আছে, তার মধ্যে ধরো 3 হলো এখানে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। ঠিক আমাদের এখানে তো নির্দিষ্ট মান দেওয়া নাই, কারণ ওয়াই হলো যে কোনো বাস্তব সংখ্যা। তো ধরে নিলাম ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমাটা ইউ, তার মানে এন এক্স এর মান ইউ সমান বা তার থেকে ছোট হবে। ধরি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমাটা ইউ, অতএব আমরা লিখতে পারি এন এক্স লেস ইকুয়াল ইউ। পরল এন এর পরিচয় হলো এন এর মান যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখান থেকে আমরা দেখো লিখলো কি n প্লাস 1 ইন্টু এক্স, মানে n এর মান এখানে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, এটা কিন্তু একটা ঊর্ধ্বসীমা। তো এখন n এর মান যদি আমরা n প্লাস 1 নিই, n প্লাস 1 কেন, n প্লাস 1, 2, 3 যা ইচ্ছা তাই নিই, কিন্তু তোমার কারণ ধরো n এর মান ধরো 7, তো n প্লাস 1 কি 8। আসলে আক্ষরিকভাবে n, যেহেতু n এরই মান আমরা সঠিকভাবে জানি না, এটা জানি যে এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু n প্লাস 1 নিলেও কোনো সমস্যা নেই। তবে এটা লজিক্যাল ব্যাপার আর কি। তবে একটা কথা হলো এখানে আমরা সেই সেন্স থেকে নিই নাই, আমরা নিয়েছি হলো nx একটা পদ, তো n এর মান ধরো যতই বৃদ্ধি করা, এখানে 1 বৃদ্ধি করা হলো, তাও কিন্তু সেটা ইউ থেকে ছোট হবে, কারণ ইউ হলো আমাদের ঊর্ধ্বসীমাটা, এর উপরে আর আমাদের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা নাই। তো এখানে যতই আমরা বৃদ্ধি করি, যত মানেই নিই না কেন,
এই সবগুলাই ইউ থেকেই ছোট আসবে। এই সেন্সে আমরা লিখছি n+1 ইন্টু এক্স লেস ইকুয়াল ইউ। তো এখানে সে দৃষ্টিকোণ থেকে আমরা লিখতে মানে, আর এখানে অবশ্য যে লজিকে লাগানো হলো n+1 বিলংস টু জেড প্লাস, কারণ n এর মান যা n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা, n+1 এর মানও ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা 7 হলে এটা 8, এটা 8 হলে এটা 9, এই আর কি। তাহলে এখান থেকে লেখা যায় n+x প্লাস x লেস ইকুয়াল ইউ, বা nx লেস ইকুয়াল ইউ মাইনাস x। দেখো এইখানে কিন্তু একটা প্যাঁচ লাগলো। এটা নির্দেশ করতেছে যে nx এর একটা উর্ধ্বসীমা u মাইনাস x। উর্ধ্বসীমা কিন্তু আমরা ধরে ফেলছি একটাই। ইহা নির্দেশ করে u মাইনাস x একটি সেটটির উর্ধ্বসীমা। এই u মাইনাস x সেটটির একটি ঊর্ধ্বসীমা, এটা দ্বারা এটা মিন করে যে nx এর মান u মাইনাস x এর চেয়ে ছোট। আবার u মাইনাস x এর মান u থেকে ছোট হবে। এখানে আমরা কিন্তু দেখো এই nx এর মান u সমান বা তার থেকে ছোট, এখানে আসলো nx এর মান u মাইনাস x এর থেকে ছোট। তার মানে ঘটনাটা কি দাঁড়াইলো? তার মানে ঘটনাটা দাঁড়ালো u মাইনাস, তার মানে কি দাঁড়ালো? এটা থেকে ছোট যে u। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে দুইটার সাথে আমরা কম্পেয়ার করতে বলতে পারি যে u মাইনাস x এর মান u থেকে ছোট। তাহলে এটা কি ঠিক হইল? u মাইনাস x এর মান আবার u থেকে ছোট হবে, তাহলে x এর মান গেল কই? সম্পর্কটি অসঙ্গতিপূর্ণ হওয়ায় সম্পর্কটি অসঙ্গতিপূর্ণ। একবার বিস্তারিত আলোচনা করে দিলাম, অসঙ্গতিপূর্ণ। তাহলে এই অসঙ্গতিটা জন্ম দিছে কে? অসঙ্গতিপূর্ণর কারণটা লিখছে যে কারণ ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা ছোট কোনো ঊর্ধ্বসীমা থাকিতে পারি না। মানে এটা হলো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা আমরা ধরে নিলাম, এর আবার ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা থাকতে পারে না, মানে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার কোনো ঊর্ধ্বসীমা থাকতে পারে না। তোমরা হয়তো বিষয়টা এই ঊর্ধ্বসীমার জায়গাটা হয়তো অনেকে পেঁচে আসো, এই বিষয়টা এখানে আলোচনা নাই। তোমাদের ইন্টার লেভেলে কিছু ছিল, আবার উপরের ক্লাসে কিছু আছে। এখন আপাতত এটাকে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, ওই যে আমি একটা সেন্স দিলাম যে এত থেকে ছোট, বাকিগুলা তার বাহিরে, এটা হলো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। এই কথাটা লিখছে কারণ এই লেখাগুলো বই আছে সুন্দর মতো লেখা। ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার কোন ঊর্ধ্বসীমা থাকতে পারে না। যেটা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা তার আবার ক্ষুদ্র কি? ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমার ছোট কোন ঊর্ধ্বসীমা থাকতে পারে না। তো তার মানে এই অসঙ্গতিটা জন্ম দিছে কে? এই অসঙ্গতিটা জন্ম দিছে হলো এই যে এখান থেকে nx লেস ইকুয়াল y, এই জায়গা থেকে জন্ম হয়েছে। তো বইয়ের মধ্যে জিনিসটা সুন্দর করে ফিনিশিং দেওয়া, দেখো এই যে কত মজা করে লিখছে। ইহা নির্দেশ করে u মাইনাস x একটি ঊর্ধ্বসীমা, আবার u মাইনাস x লেস দেন u হওয়ায় সম্পর্কটি অসঙ্গতিপূর্ণ, কারণ ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা ছোট কোনো ঊর্ধ্বসীমা থাকিতে পারে না। এই অসঙ্গতির জন্য সিদ্ধান্ত নেওয়া যায় nx লেস ইকুয়াল y সঠিক নয়, এই সম্পর্কটা সঠিক নয়। এটা যদি সঠিক না হয় তাহলে অতএব nx গ্রেটার ইকুয়াল y। এটা মিথ্যা হলে এটা সত্য, কারণ গ্রেটার আর লেস আর ইকুয়াল যদি তিনটা শর্তের মধ্যে দুইটা মিস করে একটা সত্য, এই কথা প্রমাণ করতে হয় না। অর্থাৎ x একটি ধনাত্মক বাস্তব সংখ্যা এবং y যে কোনো বাস্তব সংখ্যা সেট হইলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকিবে, যেখানে nx গ্রেটার দেন y। মোটামুটি আমাদের প্রমাণ হয়ে গেল। এরপর দেখো থিওরাম 5, দেখাও যে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অমূলদ সংখ্যা আছে।
show that between any two distinct real numbers then there exist infinite irrational number। মানে দুইটি বাস্তব সংখ্যার মধ্যে আমরা যে পড়ছিলাম আরেকটা থিওরাম 3 তে দুইটি ভিন্ন মূলত সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলত সংখ্যা আছে, আর এখানে বলছে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যাই, মানে এর কোনো শেষ নাই, মাঝে অসংখ্য অমূলত সংখ্যা বিদ্যমান। মনে করি এ ও বি দুইটি বাস্তব সংখ্যা যেখানে এ ইজ লেস দেন বি, এ থেকে বি বড় আর কি, তার মানে বি মাইনাস এ ইজ গ্রেটার দেন 0। ল্যামডা একটি ধনাত্মক অমূলত সংখ্যা হইলে, একটু আগে যে আমরা আর্কিমিডিয়াসের নিয়ম অনুযায়ী পড়ে আসছে, এটা হলো শূন্য থেকে বড় একটা সংখ্যা, ওই যে এক্স আর কি ধনাত্মক, এটা বি মাইনাস বি মাইনাস একটা ধনাত্মক বাস্তব সংখ্যা। এই যে আর্কিমিডিয়াসের নিয়মটা তো এই যে এখানে তোমাকে সামনেই আছে, এন এক্স লেস দেন গ্রেটার দেন ওয়াই। তার মানে এটা যদি বি মাইনাস এটা হলো ধনাত্মক বাস্তব সংখ্যা আর কি, ধনাত্মক বাস্তব সংখ্যা মানে এক্স এর জায়গায় আছে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি ল্যামডা একটি ধনাত্মক অমূলত সংখ্যা হইলে, ল্যামডা একটি ধনাত্মক অমূলত সংখ্যা হইলে, মানে এটা তো অমূলত হোক আর যাই হোক এটা তো বাস্তব সংখ্যা। আর্কিমিডিসের নিয়ম অনুযায়ী আমরা পাই এন বি মাইনাস এল গ্রেটার দেন 2 ল্যামডা, এই ফর্মুলা অনুযায়ী আর কি। এন এ হলো এন এর জায়গায় এন, এক্স হলো বি মাইনাস এ, আর ওয়াই হলো 2 ল্যামডা। যাই হোক বি মাইনাস এ ইকুয়াল টু 2 ল্যামডা বাই এন, এখান থেকে লিখতে পারি বি ইজ গ্রেটার দেন এ প্লাস 2 ল্যামডা বাই এন। এখন দেখো একটা লজিক এখানে দাঁড় করানো হলো, ধরো এ থেকে এ প্লাস ল্যামডা বাই এন বড়, এ থেকে এ প্লাস ল্যামডা বাই এন বড়। কেন বড়? কারণ ল্যামডা বাই এনের একটা মান আছে না, এ তো আছেই, আবার তার থেকে বড় এ প্লাস 2 ল্যামডা বাই এন, এটা তো সত্য, এটা থেকে এটা বড়, আবার এটা আবার বি থেকে বড়, বি আবার এ প্লাস 2 ল্যামডা বাই এন এর চেয়ে বড়। আমি আবার বলতেছি, প্রমাণকে মানে স্যাটিসফাই করার জন্য আমরা অনেক কাজই করি। এখানে যে কথাটা বলছে যে এ থেকে এ প্লাস ল্যামডা বাই এন বড়, আবার এ প্লাস 2 ল্যামডা বাই এন তার থেকে বড়, আবার এ প্লাস 2 ল্যামডা বাই এন থেকে বি বড়। এখন এখানে একটা বিষয় দেখো, এত থেকে এত বিয়োগ করে দেখছে ল্যামডা বাই এন একটা অমূলত সংখ্যা, এটা থেকে এটা বিয়োগ করলে এটা আসে কিভাবে? এটা কাটা 2 ল্যামডা বাই এন বিয়োগ ল্যামডা বাই এন, একটা ল্যামডা বাই এন কাটা যায় আর একটা থাকে, তো এটা আরেকটা অমূলত সংখ্যা, কারণ ল্যামডা তো অমূলত সংখ্যা আগে ধরে নিছে, ধনাত্মক অমূলত সংখ্যা। সুতরাং এ প্লাস ল্যামডা বাই এন এবং এ প্লাস 2 ল্যামডা বাই এন এর অন্তত একটি অমূলত সংখ্যা হইবে। ইহা নির্দেশ করে এ ও বি এর মধ্যে একটি অমূলত সংখ্যা আছে। এ ও বি এর মধ্যে অমূলত সংখ্যাটি সি হইলে, ধরে নিল যে এই যে এটা যদি সি হয়, ধরে নেওয়া হলো, তাহলে দেখো কথা ভালো করে খেয়াল করো, এ ও বি এর মধ্যে অমূলত সংখ্যা আছে, সেটা হলো সি। তো এখন এ আর বি তার সি পাইলাম, এখন আবার এ আর সি এই দুইটা তো বাস্তব সংখ্যা, আবার এর মধ্যে আরেকটা পাওয়া যাবে না, ধরো সেটা হলো তোমার ডি, তো তার ভিতরে আবার আরেকটা পাওয়া যাবে না। এভাবে লজিকটা এইভাবে দাঁড় করাইছে এখানে, যে সুতরাং এ ও বি এর মধ্যে অমূলত সংখ্যাটি সি হইলে পুনরায় দেখানো যাবে যে এ ও সি এর মধ্যে একটি অমূলত সংখ্যা, এবং আবার সি ও বি এর মধ্যে অপর একটা অমূলত সংখ্যা আছে। এরূপ অগ্রসর হইলে এ ও সি এর মধ্যে আবার অসংখ্য আরেকটা যে ধরো ডি পাইলাম, এ ও ডি এর মধ্যে পাওয়া যাবে, আবার সি আর বি এর ভিতরে ধরো পাইলাম ই, সি আর ই এর ভিতরে আবার পাওয়া যাবে, ই আর বি এর ভিতরে আবার পাওয়া যাবে। এইভাবে আমরা যদি সামনে অগ্রসর হই তাহলে আমরা অসংখ্য অমূলত সংখ্যা পাওয়া যাবে। এই জন্য লিখছে অর্থাৎ দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলত সংখ্যা আছে। এই মোটামুটি লজিক দিয়ে তোমাদের লিখতে হবে, এটাকে অবহেলা করা যাবে না, এটা কিন্তু পরীক্ষা আসে, দেখেছ পরীক্ষা কিন্তু আসে। এরপর আরেকটা সহজ প্রমাণ, থিওরাম 6 অ্যাপসিলন গ্রেটার দ্যান 0 এর জন্য দেখাও যে a মাইনাস বি এর পরম মান লেস দ্যান অ্যাপসিলন
যদিও কেবল যদি বি মাইনাস অ্যাপসিলন ইজ লেস দেন এ লেস দেন বি প্লাস অ্যাপসিলন। আচ্ছা, তাহলে এত হইবে যদি এত হয়, ওই যে যদি এবং কেবল যদি, মানে এটা থেকে এটা প্রমাণ করতে হবে, আবার এটা থেকে এটা প্রমাণ করতে হবে। প্রমাণটা সহজ, একবার 9-10 লেভেলের। যদি এ মাইনাস বি এর পরম মান লেস দেন অ্যাপসিলন হয়, তোমরা জানো পরম মান উঠালে এরকম প্লাস মাইনাস দিয়া লেখা যায়। প্রথমে প্লাস মাইনাস দিয়া লিখছে, একবার প্লাসের পার্ট নিছে এবং আরেকবার মাইনাসের পার্ট নিছে। ধরো প্রথমে এখানে মাইনাসেরটা নিল, মাইনাস এ মাইনাস বি লেস দেন অ্যাপসিলন এবং প্লাস এ মাইনাস বি, প্লাস তো আর লিখতে হয় না, এ মাইনাস বি লেস দেন অ্যাপসিলন। এখান থেকে দেখো আমি সহজ ক্যালকুলেশন এই জন্য বই থেকে বুঝাচ্ছি। এইটাকে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি, মাঝে মাঝে প্লাস এ মাইনাস বি আর এখানে মাইনাস অ্যাপসিলন। তোমরা একটা বিষয় হয়তো অবগত আছো যে কোনো ইনইকুয়ালিটি অসমতাকে মাইনাস দ্বারা গুণ করিলে অসমতার দিক পরিবর্তন হয়ে যায়, অসমতার দিক পরিবর্তন হয়ে যায়। সেই কারণে এখানে মাইনাসটা এখানে আসার কারণে এই যে অসমতার দিকটা পরিবর্তন হয়ে গেল। এর কারণটা কি দেখো, ধরো 2 থেকে 3 বড়, এখন যদি উভয়কে মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে কি হবে, -2 -3। তাহলে এই দুইটার মধ্যে বড় কে? তোমরা জানো যে নেগেটিভ সংখ্যার মধ্যে যেটা ছোট সেটাই বড়। তাহলে কি হয়ে গেল, মাইনাস। এখন যদি তুমি লেস দেনই রাখো তার মানে -3 বড় দেখাবে। এই লজিকটা হলো এই জায়গায়, এই জন্য মাইনাস দ্বারা গুণ করিলে অসমতার দিক পরিবর্তন হয়ে যায়, লেস দেন হয় গ্রেটার দেন, গ্রেটার দেন হয় লেস দেন। আর এখানে যেটা করা হলো, এ মাইনাস বিটা জাস্ট এদিকে নিয়ে প্লাস বি করা হলো। তাহলে এখান থেকে মাইনাস, এই যে মাইনাস বিটা এদিকে গেলে এখানে একটা লাইন গ্যাপ আছে, বি মাইনাস অ্যাপসিলন লেস দেন এ, এটার ঘুরেই লিখছে বি মাইনাস অ্যাপসিলন, আর এটা চিহ্নটাই দিকেই থাকবে, অর্থাৎ এ লেস গ্রেটার দেন বি মাইনাস অ্যাপসিলন। তো বি মাইনাস অ্যাপসিলনটা আগে লিখছে, এটা পরে লিখছে, আর এটা যা আছে তা। এই দুইটার মধ্যে তুলনা করলে লেখা যায় বি মাইনাস এ থেকে এ বড়, আবার এ থেকে বি প্লাস, বি মাইনাস অ্যাপসিলন থেকে এ বড়, আবার এই থেকে বি প্লাস অ্যাপসিলন বড়, তাই না? প্রমাণ হয়ে গেল। এখন এটা থেকে তার মানে আমরা কি পেলাম, এটা থেকে আমরা এটা পেলাম, এখন এটা থেকে আবার এটা বের করব। আবার যদি এত হয় তবে এখান থেকে আমরা এটাকে 2 খণ্ড করে, মানে ডাইরেক্ট এটার উল্টা করে লিখে দিলে শেষ আর কি। তো এখান থেকে লেখা যায় এই এ, এটা থেকে এভাবে 2 খণ্ড করে বি মাইনাস অ্যাপসিলন ইজ লেস দেন এ এবং এ ইজ গ্রেটার দেন বি প্লাস অ্যাপসিলন। এখান থেকে লেখা যায়, ঘুরে লিখছে, ধরো বিটাই দিয়ে গেলে এ মাইনাস বি, তো এ মাইনাস বি চিহ্নটা মানে এখানে একটা লাইন গ্যাপ, এটা কিন্তু লাইন গ্যাপ দেয় বেশি। ধরো বি মাইনাস অ্যাপসিলন লেস দেন এ, এখান থেকে আমরা যদি এইভাবে লিখি এই, তাহলে এ মাইনাস বি লেস দেন গ্রেটার দেন মাইনাস অ্যাপসিলন, এই আর কি জিনিসটা। আর এখানে হলো বিটার দিকে নিয়ে গেছে, এটা বুঝতে অসুবিধা হয় না। এখন এ মাইনাস বি গ্রেটার দেন মাইনাস অ্যাপসিলন আর এ মাইনাস বি লেস দেন অ্যাপসিলন, এই দুইটার মধ্যে খেয়াল করে দেখো। এখন এখানে যদি আমরা আবার ওই মাইনাসটা কমন নিই, মাইনাস কমন নিলে বা মাইনাস দ্বারা গুণ করি, এখানে মাঝে মাঝে প্লাস, এই যে গ্রেটার দেন হয়ে গেল লেস দেন, ওই যে একটু আগে যেটা বললাম। তাহলে মাইনাস এ মাইনাস বি লেস দেন অ্যাপসিলন এবং এ মাইনাস বি লেস দেন অ্যাপসিলন, তার মানে দুইটাকে যদি আমরা একত্র করি, দুইটাকে একত্র করলে লেখা যায় প্লাস মাইনাস এ মাইনাস বি লেস দেন অ্যাপসিলন। এখন এই প্লাস মাইনাস উঠাইলে মানে পরম মান, ওই যেরকম পরম মান উঠাইলে প্লাস মাইনাস দেওয়া যায়, আবার প্লাস মাইনাসের পরিবর্তে পরম মান দিয়ে লিখলে আর প্লাস মাইনাস দিতে হয় না। তাহলে কি দাঁড়ালো, সুতরাং অ্যাপসিলন গ্রেটার দেন 0 এর জন্য এ মাইনাস বি লেস দেন অ্যাপসিলন হইবে, তার মানে হইবে যদি এবং কেবল যদি এত হয়। ওই কোশ্চেনটা লিখে দিয়েছে আর কি শেষ ফিনিশিংয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের থিওরাম আলোচনা শেষ, এখন আমাদের ছোটোখাটো কয়েকটা, এখানে থিওরাম এই মূল অধ্যায়, কিন্তু ছোটোখাটো কয়েকটা ম্যাথমেটিক্যাল 2-1টা সম্ভবত, তেমন কিছু নাই, আলোচনা করে দিলে হয়ে যাবে। যেমন আমরা এখন সলভ প্রবলেমটা দেখি আমাদের পরীক্ষায় কি আসে। যেমন এক্সাম্পল 2টা পরীক্ষা আসছে কয়েকবার, কয়েকবার বলতে একবার বেশ কয়েকবার আসছে, একটু লজিক দিয়ে প্রমাণ করে দিতে হবে আর কি। যদি আর একটি অশূন্য মূলদ সংখ্যা
আর একটি অশূন্য মূলদ সংখ্যা এবং x একটি অমূলদ সংখ্যা হয়, যদি হয় আর কি, তবে দেখাও যে r প্লাস এক্স এবং আর এক্স অমূলদ সংখ্যা। অর্থাৎ এই কথার মানেটা কি দাঁড়াইলো, আর একটি মূলদ সংখ্যা এক্স একটি অমূলদ সংখ্যা, আর একটি মূলদ সংখ্যা এক্স একটি অমূলদ সংখ্যা। আর প্লাস এক্স তার মানে মূলদ আর অমূলদের যোগফল, আর এক্স মানে মূলদ আর অমূলদের গুণফল অমূলদ হইবে। তার মানে দুইটা, একটা মূলদ এবং একটা অমূলদ সংখ্যা যোগফল এবং গুণফল অমূলদ, এটা আমাদের প্রমাণ করতে হবে। এই কথাটাই বলছে, প্রমাণ করিতে হইবে আর প্লাস এক্স অমূলদ সংখ্যা যেখানে আর মূলদ সংখ্যা এবং এক্স অমূলদ সংখ্যা। ধরা যাক আর প্লাস এক্স অমূলদ সংখ্যা নয়, ওই যে আগের মতো মূলদ এবং অর্থাৎ মূলদ সংখ্যা, তাহলে আর প্লাস এক্স ইকুয়াল টু জেড, জেড মূলদ সংখ্যা। এখন এক্স ইকুয়াল টু জেড মাইনাস আর, এখান থেকে ঘুরেই লিখছে, যেহেতু আর জেড ও আর মূলদ সংখ্যা, জেড ও আর মূলদ সংখ্যা, আর তো মূলদ সংখ্যা ধরে নেওয়া, এখন মানে আমরা ধরলাম যে জেড মূলদ সংখ্যা, সুতরাং জেড মাইনাস আর মূলদ সংখ্যা, অর্থাৎ দুইটা মূলদ সংখ্যার বিয়োগফল মূলদ সংখ্যা হবে, অর্থাৎ এক্স মূলদ সংখ্যা। মজা তো, প্রমাণটা অনেক। ধরা যাক আর প্লাস এক্স অমূলদ সংখ্যা নয়, অর্থাৎ মূলদ সংখ্যা, তাহলে আর প্লাস এক্স ইকুয়াল টু জেড, জেড মূলদ সংখ্যা। তো এটা একটা মূলদ সংখ্যা, আবার আর তো আগে থেকে মূলদ সংখ্যা, তো এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা, একটা মূলদ সংখ্যা থেকে আরেকটা মূলদ সংখ্যা, এখান থেকে ঘুরে লিখলে কিন্তু এক্সটা আসে, অর্থাৎ এই এখানে দেখো খেয়াল করো, এক্স ইকুয়াল টু জেড মাইনাস আর, তার মানে জেড এক্স ইকুয়াল টু জেড মাইনাস আর, তো দুটি মূলদ সংখ্যার বিয়োগফল সবসময় মূলদ সংখ্যা, তার মানে এক্স মূলদ সংখ্যা, এক্স মূলদ সংখ্যা, অর্থাৎ জেড মাইনাস আর মূলদ সংখ্যা, অর্থাৎ এক্স মূলদ সংখ্যা। কিন্তু ইহা প্রদত্ত শর্ত বিরোধী, কারণ এক্স অমূলদ, মানে কোশ্চেনেই বলে দিছে এক্স অমূলদ, তার মানে অতএব আমাদের ধারণা সত্য নয়, অর্থাৎ আর প্লাস এক্স মূলদ সংখ্যা নয়। অনেক ইন্টারেস্টিং প্রমাণ, মূলদ সংখ্যা নয়, অতএব আর প্লাস এক্স একটা অমূলদ সংখ্যা। আবার ধরা যাক আর এক্স মূলদ সংখ্যা, আর এক্স ইকুয়াল টু ওয়াই হলে ওয়াই মূলদ সংখ্যা, অতএব এখান থেকে পাই এক্স ইকুয়াল টু, দুইটা মূলদ সংখ্যার ভাগফলও কিন্তু সবসময় মূলদ সংখ্যা, দুইটা মূলদ সংখ্যার ভাগফল মূলদ সংখ্যা। ওই ছোট ক্লাসের লজিক কাজে লাগতেছে, আর যদি ছোট ক্লাসের না জানো এখন মনে রাখতে হবে, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই বাই আর, যেহেতু ওয়াই ও আর মূলদ সংখ্যা, সুতরাং ওয়াই বাই আর মূলদ সংখ্যা। ওয়াই বাই আর মানে কি এক্স, এক্স মূলদ সংখ্যা, কিন্তু ইহাও শর্ত বিরোধী, সুতরাং আর এক্স মূলদ সংখ্যা হইতে পারে না, অতএব আর এক্স অমূলদ সংখ্যা, প্রমাণ হয়ে গেল। তাহলে আর প্লাস এক্স এবং আর এক্স দুইটাই অমূলদ সংখ্যা প্রমাণ হয়ে গেল। এরপরে রুট টু রুট থ্রি মূলদ সংখ্যা নয়, মানে অমূলদ সংখ্যা, এগুলার প্রমাণ তোমরা 9-10 লেভেলে জানো, তোমরা অনেকেই টিউশনি করো, ওখানে এগুলো পড়াও। এই যে ইন্টার লেভেল আলোচনা, এগুলো আমাদের পরীক্ষা আসে না। এখানে সুপ্রিমাম নিয়ে আরেকটা কোশ্চেন, এক্সাম্পল 6, যদি এ ও বি সেট দ্য সীমাবদ্ধ, সীমাবদ্ধ মানে হলো এদের উচ্চ সীমা নির্ধারিত থাকে, ওই যে একটু আগে আলোচনা করলাম যে আর্কিমিডিয়ানের নিয়মে, এবং এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বি, যেখানে এ ইজ গ্রেটার, এ ইজ বিলংস টু এ, বি ইজ বিলংস টু বি হয়, তবে দেখা যে এ প্লাস বি সীমাবদ্ধ। মানে সীমাবদ্ধ মানে হলো উচ্চ সীমাটা নির্দিষ্ট থাকে, সংক্ষেপে আমি এই কথাটা বললাম। এ ও বি যদি সীমাবদ্ধ হয় তাহলে এ প্লাস বিও সীমাবদ্ধ, এই কথাটা প্রমাণ করতে হবে। যেহেতু এ ও বি সেট দ্বয় সীমাবদ্ধ এবং বাস্তব, তো ধরে নেওয়া যায় তার মানে সীমাবদ্ধ। এই যে এগুলো কিন্তু ফর্মুলা, বুঝছো, এগুলো তো ধরো বেসিক বিষয় আর কি। সুতরাং এইজ এর পরম মানটা লেস ইকুয়াল কে, এটা কি, এ হলো তোমার ওই প্রশ্নে বলে দিছে এইজ বিলংস টু এ, পরল এইজ বিলংস টু এ, ফরল এ মানে এখানে এ তো আসলে এ না, সকল এই এ সেটের ভিতরে সকল উপাদানের প্রতিনিধি। এখন তোমরা হয়তো বলতে পারো কে ওয়ানটা কই থেকে আসছে, এটা আসলে ধরে নেওয়া কল্পনা, যে এ যেহেতু বাউন্ডেড সীমাবদ্ধ, তাহলে তার একটা উচ্চ সীমা থাকবে, উচ্চ বাউন্ডেড মানে সীমানাটা নির্দিষ্ট থাকবে, ধরে নেওয়া হলো সেই উচ্চ সীমাটা লেস ইকুয়াল কে ওয়ান, অর্থাৎ কে ওয়ানের শেষ, অর্থাৎ এর মানটা কে ওয়ানের সমান বা তার থেকে ছোট। একইভাবে বি এরটাও ধরে নেওয়া হলো বি এর ফরম মান লেস ইকুয়াল কে টু। এখন তুমি হয়তো বলতে পারো আপনি কে ওয়ান কে টু আন্দাজে ধরে ফেলছেন, এটা আসলে আন্দাজে ধরা বলতে এটা কল্পনা। যেমন ধরো এই তোমার নাম, এটা ধরো তুমি ধরো তোমার নামটা তোমার আব্বু আম্মু ধরো একটা ফিক্সড করে তোমার নাম রাখছে, ধরো
রহিম। এখন ছোটবেলা যদি তোমার নাম রহিম না রাখতো, তোমার নাম রাখতো যদি করিম, তাহলে তোমরা সবাই করিম নামেই ডাকতো। রহিম না রাখছে রহিম, করিম রাখলে কি হতো করিম। যদি রাখতো যে আবু বক্কর, তো আবু বক্কর হইতো। যদি তোমার নাম রাখতো জব্বার, জব্বার হইতো। কিন্তু তোমার কোনো পরিবর্তন হইতো না। ঠিক এই নামটা আসলে ধরে নেওয়া, এটাও এক প্রকার কল্পনার মতো। এটা নামের কিন্তু এখানে তেমন কোনো ভেরি করে না, যেই নাম রাখা হয়েছে সেই নামে ডাকতেছে, তুমি ব্যক্তিটাই হলো আসল। ঠিক এই K1 K2 এগুলো হলো ধরে নেওয়া যে তার উচ্চসীমা যখন যে আলোচনায় যে মান আসে তখন সেই মান ধারণ করবে। ঠিক আছে, তাহলে এরপর এটা যেহেতু বাউন্ডেড, এভাবে আমরা ধরে নিতে পারি। এখানে K1 K2 বাস্তব সংখ্যা। ওই যে তোমার রহিম করিম দুনিয়ার যে কোনো নামের মধ্যে একটা নাম রাখা দিচ্ছে। রহিম কি তোমার একজনের নাম পৃথিবী, তার কারণ নাই? অবশ্যই আছে। ঠিক আছে, এই টাইপের লজিক আর কি। ধরি সি বিলংস টু এ প্লাস বি, ধরে নেওয়া হলো সি এ প্লাস বি এর সদস্য, যেখানে সি ইকুয়াল টু এ প্লাস বি, ওই যে এখান থেকে আসছে, যেখানে এইচ বিলংস টু এ, বি বিলংস টু বি। তাহলে সি ইকুয়াল সি এর যে উভয়পক্ষে পরম মান না হলো এ প্লাস বি। আমরা এটা জানি যে এভাবে যদি পরম মানে যোগ আকারে থাকে, আলাদা আলাদা লিখলে এই অংশটা বড় হয় বা সমান হয়। এটা আমাদের ফর্মুলা আছে ইন্টার লেভেলের বইয়ে। তাছাড়া লিনিয়ার অ্যালজেব্রাতে আমরা এটা প্রমাণ করেছি। তাহলে এটার মান হলো K1, এটার মান হলো K2। তার মানে এটার মান পেলাম K1 প্লাস K2। তার মানে কি সি সেটটা K1 প্লাস K2 কে দেখো, এটা যোগফলটা কে ধরে নিছে, মানে K1 এর মানে জানি না, K2 এর মানে জানি না, আবার যোগফল জানবো কই থেকে? ধরে নিলাম যে তার যোগফলটা কে, তো সেটা নির্ভর করে ধরো এটার মান যদি 3, এটার মান যদি 2 হয়, 3 এ 2 কত 5, কে এর মানটা 5, এরকম আর কি অনেকটা ধরে না হলো কে। কিন্তু আমরা একটা জিনিস বুঝলাম যে সির মানটা কি বাউন্ডেড, মানে সীমাবদ্ধ। সি মানে কি? সি মানে হলো এ প্লাস বি। আর এ প্লাস বি মানে কি? কোশ্চেনে বলা আছে এফ, এই যে এই সেটটা আর কি, এ প্লাস বি মানে হলো এ বড় এ প্লাস বি। তার মানে এ প্লাস বিটার মানটা আমরা নির্দিষ্ট পেলাম, অর্থাৎ সীমাবদ্ধ পেলাম। ইহা নির্দেশ করে এ প্লাস বি সেটটি ও সীমাবদ্ধ। আশা করি কথাটা তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, আমাদের আর তেমন কিছু নাই এই অধ্যায়ে। এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল 7। কি বলছে? মনে করো এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, ব্যবধির প্রতীকে লিখো এবং নির্ণয় করো। আচ্ছা, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, বি বাদে, অনেক ছোটবেলার জিনিস আর কি। ধরো সংখ্যা রেখায় দেখালো, জিরোটা তো দেখালো না, এরা এ -1 থেকে 6, ধরো প্রথমটা -1 থেকে 6, -1, এখানে সব ফার্স্ট ব্র্যাকেট, এই জন্য সব ওপেন। আমাদের ক্যালকুলাস আমরা এগুলো আলোচনা করেছিলাম। -1 থেকে 6 সংখ্যা রেখা দেখানো হলো। বির মান -ইনফিনিটি থেকে 1, তো -ইনফিনিটি হলো এই দিকে, ধরো ইনফিনিটি এই দিকে, -ইনফিনিটি এই দিকে, তো 1 থেকে ইনফিনিটির দিকে চলমান আর কি। এই হলো -1 এর -ইনফিনিটি থেকে 1 এর সংখ্যা রেখা অবস্থান। এখন এ ইউনিয়ন বি, তাহলে -1 থেকে 6, দেখো এটাকে আমরা নতুন করে যদি দেখাই, এই এ ইউনিয়ন বি মানে কমন আনকমন, ধরো 0, ইনফিনিটি, -ইনফিনিটি, -1 থেকে ধরো এখানে আছে 6, আনুমানিক আর কি, -1 থেকে 6 হলে এই জায়গাটা, তারপরে -ইনফিনিটি থেকে 1, -ইনফিনিটি থেকে ধরো 1 এই জায়গায় আছে। তো কমন আনকমন হিসাব করলে -1 থেকে তোমার 6, -1 থেকে 6 হলো এই জায়গাটা, আর -ইনফিনিটি থেকে 1 হলো এই জায়গাটা। তাহলে ইউনিয়ন হিসাব করলে তো -ইনফিনিটি থেকে 6 পর্যন্ত চলে আসে, মানে কমন আনকমন টোটাল -ইনফিনিটি থেকে 6, এই হলো -ইনফিনিটি থেকে 6। আর ইন্টারসেকশন করলে দেখো আমার এখানে একটা জায়গা আছে কমন, এই দাগটা দেখো ডবল, এই -1 থেকে 6, এই হলো এখান থেকে এখান পর্যন্ত, তারপরে -ইনফিনিটি থেকে 1, তার মানে এই জায়গাটা দেখো আমি দুইবার টান দিয়েছি, তার মানে -1 থেকে 1 হলো দুই জায়গায় কমন। ঠিক আছে, এটাই গ্রাফে দেখাইছে। আর বি মাইনাস এ, একটা থেকে আরেকটার বিয়োগ আর কি, বি মাইনাস এ হলো -ইনফিনিটি থেকে -1, -ইনফিনিটি থেকে -1। যাই হোক, এগুলা তেমন কিছু না, একটু ধারণা দিলাম আর কি। আমি আশা করি তোমরা অত্যন্ত মনোযোগের সহিত তোমাদের
এই চ্যাপ্টারটি কমপ্লিট করবে। তো তোমাদের রিয়েল নাম্বার সিস্টেম নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সম্পূর্ণ অধ্যায়ের ক্লাস এখানেই সমাপ্ত করা হলো। খুব শীঘ্রই তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস অর্থাৎ বেসিক ইনইকুয়ালিটিস মৌলিক অসমতা চ্যাপ্টার 2 এর ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবে। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।